creation of mind. So intellectual property right is related to scientific innovation, technological know-how, and in any form of arts, production processes, and obviously business operations. So nowadays, IPR is the subject of immense importance and opportunity. We think that this session will be helpful to all of us, and this session will be relevant to all of us, all subjects, for all subject students and all of us. And I'm sure that after this we have two eminent speakers, and after these sessions we have much clear view and ideas about IPR, intellectual property right. Thank you. Now may I request Dr. Arunodoy Mukherjee, coordinator, IQAC Ranaghat College, to take over the stage. Over to you, sir. শুভ সন্ধ্যা। আজ আমরা ওয়েবিনারের আয়োজন করেছি রানাঘাট কলেজের আইকিউসির পক্ষ থেকে। এই ওয়েবিনারে সবাইকে স্বাগত জানাই। প্রথমে আমি বিশেষভাবে কৃতজ্ঞ আমাদের দুজন স্পিকার, প্রফেসর সুনীল কুমার গান্ধী এবং ডক্টর দিলীপ কুমার মহাশয়ের কাছে। ওনারা বহুমূল্য সময় দিতে রাজি হয়েছেন আমাদের এই ওয়েবিনারের জন্য। এটা সত্যি একটা প্রশংসনীয় বা তাদের নেটওয়ার্ক ইস্যু। আমি স্যারকে কল করছি বা ফোন এসছে দেখো। একটু ইন্টারাপ্ট করছি, সরি একটু ইন্টারাপশন হলো। প্রিন্সিপাল জয়েন করতে পারছে না। সুজন কে আছে ওখানে? শুভঙ্কর প্রিন্সিপাল স্যার জয়েন করতে পারছে না, একটু দেখে না। স্যারের ইমেল আইডিটা একটু কেউ চ্যাট বক্সে দেবেন এখানে। হ্যাঁ, স্যারের ইমেল আইডিটা দেওয়া যাবে চ্যাট বক্সে? চ্যাট বক্সে ইমেল আইডিটা ওনার এমনি ইয়েতে হবে না? কোনো সবাই তো জয়েন করছেন, কোনো আমি ইমেল করে দিচ্ছি তো। উনি বলছেন আস্কিং টু জয়েন হচ্ছে, ওখানে জয়েন করতে পারছেন না। ওইটাই আর মানে আস্কিং জয়েন করছে কিন্তু জয়েন করতে পারছেন না। তাদের যে ইমেল আইডিটা দিয়ে জয়েন করছেন যদি একটু বলে দেন তাহলে একবার আলাদাভাবে অ্যাড করে দিতে পারি। ও মানে আবার ইমেল আইডিটা পাঠাতে হবে, তাই তো? এখন এটা একটু ইন্টারাপশন হয়ে যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি এইখানে যদি জয়েন আমি ফোন করছি, পরে জেনে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। হ্যাঁ 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 ম্যাম দিয়ে দেন। তাহলে দিয়ে দেবে কেউ? আমি দিয়ে দিচ্ছি, আপনারাই করুন। আচ্ছা ঠিক আছে, তুমি দিয়ে দাও। সরি মাঝখানে ইন্টারেকশন হয়ে গেল আবার। আজকের যে বিষয় সেটা মূলত হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর উপর। এখন আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে, মনে হয় আমার যে যে প্রোডাক্টটা ইন্টেলেক্ট বা বুদ্ধির দ্বারা সৃষ্টি, তার উপরে সেই ব্যক্তির অধিকার। সেটা যেমন একটা লেখকের ক্ষেত্রে তার গল্প, সেই গল্প লিখেছেন উনি তার কল্পনার সাহায্যে,
তার যে নিজের একটা প্রতিভা সাহায্যে। তো সেই গল্পের ওপরে তার একটা অধিকার আছে, যেটাকে আমরা সাধারণত কপিরাইট বলে জানি। সেরকমই কোনো বৈজ্ঞানিকের হয়তো আবিষ্কার হতে পারে, তার উপরে তার অধিকার। তো সেই সম্বন্ধে যে বিভিন্ন যে দিক আছে সেই অধিকারের, সেটা সেই বিষয়ে আলোকপাত করবেন আজকের আমাদের মাননীয় স্পিকার্সরা। আমরা বিশদে জানতে পারবো এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এবং এই সম্বন্ধে যে নিয়মগুলো আছে, যে অধিকার আছে আর কি, এই রিলেটেড যে অধিকার, এই সম্বন্ধে আমরা ডিটেলস বিশদে জানতে পারবো তাদের কাছ থেকে। আশা করব আমাদের যারা ছাত্ররা বিশেষ করে তারা উপকৃত হবে অনেকটাই এই আজকের ওয়েবিনার্স এর মাধ্যমে। আর আমরা যারা কিছুটা হয়তো জানি, কিছু জানি না, তো আমাদের কাছেও জিনিসগুলো অনেকটা পরিষ্কার হবে। আমি আশা করি আজকের যে ওয়েবিনার, ওটা যে উদ্দেশ্য নিয়ে এটা আয়োজন করা হচ্ছে সেটা সফল হবে। আমি সবাইকে শুভেচ্ছা জানাই পুনরায়। আমি কামনা জানাই সবাইকে আজকের যে ওয়েবিনার তার সাফল্য কামনা করি। এই বলে আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাইছি না। আমার পরে বক্তব্য রাখবেন আজকের যে আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয় ডক্টর অরূপ কুমার মাইতি। উনি দু চারটি কথা বলবেন আজকের ওয়েবিনারের উপর। একটু হয়তো অপেক্ষা করতে হবে, কেন এখনো আমি জানি না উনি জয়েন করতে পেরেছেন কিনা। আমার পরে ওনার বক্তব্য শোনার জন্য একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। এরপরে আমরা মূল পর্বে প্রবেশ করব। আমাদের যে স্পিকারস আছেন, প্রথম স্পিকার আমাদের প্রফেসর সুনীল কুমার গান্ধী, তারপরে ডক্টর দিলীপ কুমার পাল। ওনারা বলবেন ওদের প্রিন্সিপাল ওনাদের যে বক্তব্য সেটা ওনারা রাখবেন। আমি এবার আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয়কে অনুরোধ করব দু চারটি কথা বলার জন্য আজকের এই ওয়েবিনার সম্পর্কে। জয়েন ফোন করেছেন করেছি না, করছেন একটু জাস্ট 1 থেকে 2 মিনিট। তাহলে এই এই আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয় কিছু বক্তব্য রাখবেন আজকের ওয়েবিনার সম্বন্ধে। স্যার আনমিউট করে কথা বলবেন প্লিজ। উপস্থিত সবাইকে শুভ সন্ধ্যা। আজ রানাঘাট কলেজের আইকিউএসি উদ্যোগে একটি আলোচনা সভা সেমিনার আয়োজন করা হয়েছে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট এ বিষয়ে আইকিউএসি যে আলোচনার আয়োজন করেছে তাতে আমাদের প্রতি অত্যন্ত সহৃদয় হয়ে সম্মতি দিয়েছেন অধ্যাপক সুনীল গান্ধী কল্যাণী বিশ্ববিদ্যালয় এবং ডক্টর দিলীপ পাল। এদের দুজনকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের আইকিউএসির উদ্যোগে
এই আলোচনা চক্রে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট বিষয়ে যে আলোচনা হবে তার সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা খুবই সীমাবদ্ধ, আমার তো বটেই। তাই এই বিষয়ে যে আলোচনা হবে আমরা শুনবো এবং আমাদের জানার বিষয়কে একটু বাড়াতে পারবো এই আশা করছি। তাই অধ্যাপক গান্ধী এবং ডক্টর দিলীপ পাল তাদের সবাইকে যথাযথ সম্মান এবং আইকিউসির কোঅর্ডিনেটর অধ্যাপক অরুণোদয় মুখার্জি এবং উদ্যোগে আছেন অধ্যাপিকা নূপুর মুখার্জি, তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই আলোচনা চক্র শুরু হোক এবং আমরা তার সবাই সঙ্গী হচ্ছি। ধন্যবাদ। আমরা এবারে মূল পর্বে চলে আসবো আজকের ওয়েবিনারে। আমি নূপুর ম্যাডামকে অনুরোধ করব প্রথম স্পিকার প্রফেসর গান্ধীর সম্বন্ধে দু চারটি কথা বলতে। অধ্যাপক সুনীল কুমার গান্ধী, উনি কল্যাণী ইউনিভার্সিটির অধ্যাপক। আমরা যারা এমকম করেছি বা কমার্সের স্টুডেন্টরা আমরা সবাই চিনবো এবং যারা পড়ে এসছি তারা জানি। তো উনি প্রফেসর অফ অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স, ডিপার্টমেন্ট অফ কল্যাণী, এছাড়া চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। ওনার ওদের আন্ডারে আর কি 13 জন পিএইচডি করেছেন। আই এম প্রিভিলেজড যে আমি তাদের মধ্যে একজন। এছাড়াও 7 জন পিএইচডি করছেন। তাছাড়া উনি বিভিন্ন বই লিখেছেন, কো অথার্ড হয়েছেন, বিভিন্ন সেমিনার, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সেমিনারে উনি বিভিন্ন পেপার প্রেজেন্ট করেছেন। ক্লাউড কম্পিউটিং অন অ্যাকাউন্টিং এর ওপর ওনার কনফারেন্সে ওনার খুব ইম্পর্টেন্ট পেপার আছে। এছাড়াও বিভিন্ন সেমিনারে চেয়ারম্যান, ইন্টারন্যাশনাল সেমিনারে চেয়ারম্যান, ইনভাইটেড স্পিকার অ্যান্ড রিসোর্স পারসন হিসেবে উনি উপস্থিত ছিলেন। এছাড়াও মানে অ্যাপার্ট ফ্রম দিস, যে ওনার টিচিং এক্সপিরিয়েন্স ছাড়াও উনি অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টও হোল্ড করেছেন। তার মধ্যে উনি প্রেজেন্ট প্রেসিডেন্ট অফ কলকাতা ব্রাঞ্চ অফ ইন্ডিয়ান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন and convener of Forum of Finance and Professionals and Economics, organizer of CPE seminars for chartered accountant. চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের যে সার্কেল থাকে তাতে বিভিন্ন সেমিনার অর্গানাইজ করতে হয়, স্যার এর সাথে যুক্ত। এছাড়া উনি ফর্মার হেড অফ দি ডিপার্টমেন্ট অফ কমার্স, কল্যাণী ইউনিভার্সিটি, ফর্মার পোস্ট গ্রাজুয়েট বোর্ড অফ স্টাডিজ এর চেয়ারম্যান, আন্ডারগ্রাজুয়েট বোর্ড অফ স্টাডিজ এর চেয়ারম্যান and ডিপার্টমেন্টাল রিসার্চ কমিটির চেয়ারম্যান। এছাড়াও উনি নেট, ইউজিসি নেটের অবজারভার হিসেবে, যে নেট এক্সামিনেশন হয় তার অবজারভার হিসেবে উনি রোল প্লে করেছেন। এছাড়া ফর্মার মেম্বার অফ ইউজিসি এক্সপার্ট কমিটি ফর গ্রান্টিং অটোনমি টু সেন্ট জেভিয়ার্স কলেজ, মেনি মোর। এছাড়া উনি আমাদের ইউনিভার্সিটির যে জার্নাল আছে তার ম্যানেজিং এডিটর এবং ফর্মার সেক্রেটারি অফ ইন্ডিয়ান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন অ্যান্ড ফাউন্ডার সেক্রেটারি অফ অ্যাসোসিয়েশন অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তো এছাড়াও অনেক আছে, মানে মেনি মোর। আমি বলতে শুরু করলে আর কি শেষ হবে না, সময় কম। আমি এখানে শেষ করার আগে বলছি, স্যার এবারই প্রথম নয়, স্যার এর আগেও আমাদের ছাত্রদের জন্য বারবার এসেছেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর বিং উইথ আস। এবং এটা নিড টু মেনশন যে স্যার আমাদের শেল্টার ফর অল ওয়েদার্স, যে কোনো মানে অসুবিধে বা যে কোনো সেমিনার বা যে কোনো সময় আমরা স্যারের কাছে হেল্প চেয়েছি এবং পেয়েছি। থ্যাংক ইউ স্যার। আমি প্রফেসর সুনীল কুমার গান্ধীকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ওভার টু ইউ স্যার। Thank you, Nupur.
প্রিন্সিপাল স্যার এবং আমাদের কলেজের যারা সহকর্মী রয়েছেন আর আমার ছাত্রছাত্রীরা, আজকের যে বিষয় সেটা হচ্ছে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। বাংলায় করলে দাঁড়ায় এরকম যে মেধা সম্পত্তি, তার অধিকার, মেধা সম্পত্তি যা আছে তার অধিকার। একটা জিনিস বলা উচিত যে আমি অবশ্যই আমাদের অর্গানাইজার তাদেরকে ধন্যবাদ আমাকে জানাতে হয়, কারণ আমাকে এখানে আমন্ত্রণ করে এই বিষয়ের উপরে বলার জন্য। তো আমাদের সাথে ডক্টর পাল রয়েছেন, তার কতগুলো কোয়ালিফিকেশন আমার মনে থাকে না, এত লম্বা কোয়ালিফিকেশন, এবং তিনি লয়েরও লোক। তো উনি মূলত লয়ের বিষয়গুলোকে বিশদ আলোচনা করবেন। আমি একটু গোড়াতে একটা ওভারঅল আইডিয়া দেব, তারপর উনি বলবেন, এবং শেষে আমরা প্রশ্ন থাকলে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো WIPO বলে একটা বিশ্বে অর্গানাইজেশন আছে, সারা বিশ্বে, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, WIPO। এটা ইউনাইটেড নেশনসের একটা যতগুলো এজেন্সি আছে, স্পেশাল এজেন্সি আছে, তাদের মধ্যে অন্যতম। যেমন আমরা আজকাল খুবই শুনি হু, এই কোভিডের পরিপ্রেক্ষিতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নাম শুনছি, এটা একটা ইউনাইটেড নেশনের অর্গানাইজেশন। তাছাড়া ওয়ার্ল্ড ব্যাংক আছে, তারপরে IMF আছে, ইউনেস্কো আছে, ঠিক সেরকম এইটা একটা WIPO হচ্ছে ইউনাইটেড নেশনের এই IPR ইন্টেলেকচুয়াল প্রপার্টি রিলেটেড একটা ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজেশন, মানে রেগুলেটরি বডি বলা যায় যাকে আমরা। প্রত্যেক দেশে রেগুলেটরি বডি হয়, কিছু বিদেশ মানে ইন্টারন্যাশনালিও রেগুলেটরি বডি হয়। সেই ইন্টারন্যাশনাল রেগুলেটরি বডির হচ্ছে WIPO। সে যা ডেফিনেশন দিয়েছে সেটা এইরকম যে ইট ইজ এ ক্রিয়েশন অফ মাইন্ড। অবশ্যই এটা তো কমন ব্যাপার, পড়লেই বোঝা যায় যে এটা মাইন্ডের তৈরি, অর্থাৎ আমার যে বুদ্ধিবৃত্তি আছে সেই মঙ্করে নিসু হ্যাঁ, ভীষণ ডিস্টার্ব হচ্ছে, কিছু কি করা যায়? স্যারের নেটওয়ার্কটা আসলে ডিসকানেক্ট হয়ে গেছে, আমরা একটু ওয়েট ও করি। আচ্ছা আচ্ছা, আমি চিন্তা করছি মানে এত সুন্দর বক্তব্যগুলো। হ্যাঁ, একটু ওয়েট করুন। বাসবদা, আপনাকে স্যার খোঁজ করছিলেন। হ্যাঁ, আসলে মিটিং এর মধ্যে তো ব্যক্তিগত কথা বলা যায় না, সেই জন্যই আমি ভিডিওটা একটু অফ করে, আপনার ভিডিওটা অন আছে, ক্যামেরা ব্যাক ক্যামেরা অন আছে স্যার। ব্যাক ক্যামেরা, আপনি ভিডিওটা অফ করে দিতে পারেন। আচ্ছা ধন্যবাদ। ম্যাডাম একটু স্যারের সাথে যোগাযোগ করবেন, স্যারের কোনো টেকনিক্যাল সমস্যা হলে সম্ভবত স্যার ডিসকানেক্ট হয়ে গেল। করছি। বহুত বাজেছে, আমি ওপর রেগে যাই প্রত্যেকবার। স্যার মোস্ট প্রবাবলি জয়েন করার চেষ্টা করছেন, ফোনটা রিসিভ করলেন না। যাই হোক, এটা দেখো সমস্যা কি হয়েছে, আপনাকে ফোনে যোগাযোগ করে। আচ্ছা, এই ফোন আসার জন্য কেটে গেছে, সরি। তো এইটাকে প্রোটেকশন দেওয়ার দরকার, তাহলে সারা পৃথিবী জুড়েই এইটা চিন্তা যে কি করে এইগুলোর প্রোটেকশন
দেওয়া যায়, যার মেধা থেকে তৈরি হওয়ার মধ্যে রয়েছে যে পেটেন্ট মানে কোনো একটা নতুন জিনিস তৈরি করলাম, একেবারে নতুন জিনিস তৈরি হলো, অথবা ট্রেডমার্ক, কিছু ছাপ আছে। যেমন ধরো টাটা যেমন লেখে TA, এটা মাঝখানে কাটা থাকে না, এটা হচ্ছে যে সিম্বল, ওই সিম্বলটা দেখে সবাই বোঝে যে এটা টাটার প্রোডাক্ট। তাহলে সেই ট্রেডমার্কের একটা গুরুত্ব আছে ব্যবসার ক্ষেত্রে। এই ধরনের আরো কিছু আছে, সবগুলো পরে আমি বলছি। তো এইগুলোকে প্রোটেক্ট করা দরকার, সেই কারণেই রেজিস্ট্রেশনের ব্যবস্থা আছে। কিছু কিছু ক্ষেত্রে রেজিস্ট্রেশন অবশ্য নেই, যেমন কপিরাইটের রেজিস্ট্রেশন না করলেও চলে। কপিরাইটের আমি ওই বইয়ে দেখবে যে লেখা থাকে যে কপিরাইট কার আছে, শুধু এটুকু লিখে রাখে, কোনো রেজিস্ট্রেশন করে না। কিন্তু পেটেন্ট, ট্রেডমার্ক এগুলোর কিন্তু রেজিস্ট্রেশন করতে হয়, কিন্তু কপিরাইটের রেজিস্ট্রেশন না করলেও চলে। এক একটা আইনে এক এক রকমের আছে। তাহলে এইগুলোকে মূলত তিনটে ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি, যেগুলো ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, যেমন ট্রেডমার্ক, ডিজাইন, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, পেটেন্ট, এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয়। কপিরাইট হচ্ছে যারা বই লিখছেন, কিংবা কোনো জার্নাল আর্টিকেল লিখছেন, কিংবা ফিল্ম, কিংবা মিউজিক, কিংবা কোনো অন্য আর্টিস্টিক ওয়ার্ক, যেমন ড্রয়িং, পেন্টিং, ফটোগ্রাফ, স্কাল্পচার, এই সবগুলোরই কিন্তু কমার্শিয়াল ভ্যালু আছে। সেই কারণে এইগুলোকেও কপিরাইটের মধ্যে আনা হয়। এটা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি বললাম, ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি, তারপরে কপিরাইট। তৃতীয়টা হচ্ছে প্ল্যান্ট ভ্যারাইটি। বিভিন্ন প্ল্যান্টে নতুন নতুন ভ্যারাইটি তৈরি হয়। আমাদের নানা রকম আজকাল জিনিস আসছে প্ল্যান্টে, আজকাল যত বেশি রিসার্চ হচ্ছে তত বেশি ভ্যারিয়েশন আসছে, নতুন নতুন প্ল্যান্ট আসছে, সেইগুলোকেও রেজিস্ট্রেশনের ব্যবস্থা আছে। এই মূলত তিনটে ব্রড ক্যাটাগরিতে এগুলোকে ভাগ করা যায়। একটু ইতিহাসের দিকে যদি তাকানো যায় যে কবে থেকে হলো এই যে কনসেপ্টটা, যে অধিকারটা দিতে হবে যারা এটাকে মেধার থেকে তৈরি করছেন, সেইটা যদি আমরা ইতিহাসের দিকে তাকাই তাহলে এটা চলে যেতে হবে আমাদের ইটালির ভেনিস। আচ্ছা, ভেনিস বললেও কিন্তু আবার খুব একটা মানে এই নামটা ব্যবসার সাথে এত বেশি যুক্ত আছে যে আমি তিনটে উদাহরণ দেব। এক হচ্ছে যে একসময় ইটালি পৃথিবীর সবচেয়ে বেশি উন্নত দেশ ছিল। তাই জন্য একটা কথা বলা হয় যে অল রোড লিডস টু রোম, মানে যে কোনো রাস্তাতে তুমি হাঁটতে শুরু করে আলটিমেটলি ইটালিতে পৌঁছবে, এটা একটা সময় রোমে পৌঁছানো যাবে। তার মানে পৃথিবীতে সবচেয়ে বেশি ডেভেলপ দেশ হিসাবে ছিল, জায়গা হিসাবে ছিল ইটালি এবং তার রোম। আবার এখানকার মধ্যে ইটালির মধ্যে ভেনিস একটা খুব ইম্পর্টেন্ট শহর। আমরা জানি যে শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিস, আচ্ছা এটাও একটা ব্যবসার সাথে যুক্ত। আমরা অ্যাকাউন্টিংয়ে এখনো ডবল এন্ট্রি সিস্টেম ফলো করি, এবং এটা যে পঞ্চদশ শতাব্দীতে হয়েছিল, আজকে একবিংশ শতাব্দী, এখনো কিন্তু ডবল এন্ট্রি সিস্টেমের কোনো রিপ্লেসমেন্ট হয়নি। বহু আবিষ্কার হচ্ছে, বহু ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু এই ডবল এন্ট্রি সিস্টেমের এখনো রিপ্লেসমেন্ট হয়নি। সেই ডবল এন্ট্রি সিস্টেমের জন্মস্থল ভেনিসকেই বলা হয়। এই যে কপিরাইটের ব্যাপারটা, ইন্টেলেকচুয়াল প্রপার্টির বিষয়টা প্রথমে ভেনিসেই এটাকে আলোচনা হয়েছিল এবং সেখানে আইন তৈরি হয়েছিল। তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে যখন শেক্সপিয়ার মার্চেন্ট অফ ভেনিস লিখছেন, তিনি মার্চেন্টকে কেন্দ্র করেই তার গল্পটা। আমাদের অ্যাকাউন্টিং এ যে আমরা সিস্টেম এখনো অ্যাকাউন্টিং এ ফলো করি, সেটাও ভেনিস থেকে উৎপত্তি, এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টির আইনটাও ওই ভেনিস থেকেই শুরু আর কি। তো ওইটা 1474 সালে হয়েছিল, 1474 এটা প্রথম হয়েছিল। কপিরাইট পেটেন্টের বিষয়টা প্রথম ওই 1474, দ্যাট ইজ 1474 প্রথম একটা আইন তৈরি হয় ভেনিসে। পরবর্তীকালে আরেকটু পরে 1700 না আরেকটু অনেকটা পরে আর কি, পরে কপিরাইট নিয়েও আইন তৈরি হয়, সেটা হচ্ছে জার্মানি, ইংল্যান্ডে সেটা হয়। তাহলে পেটেন্টটা হয়েছিল প্রথমে 1474 সালে ভেনিসে,
আর 1710 সালে ইংল্যান্ডে হয় কপিরাইট, মানে এগুলো নিয়ে আইন তৈরি হলো, যে লোককে বলা হলো যে হ্যাঁ এইটা করলে, এই ধরনের জিনিস তুমি যদি মেধার থেকে উৎপন্ন করো তাহলে তোমাদেরকে একটা প্রোটেকশন দেওয়া হবে। এই জিনিসগুলো এলো। তারপরে বেশ কিছু দেশ মিলিয়ে পরবর্তীকালে 1800 মানে ঊনবিংশ শতাব্দীতে পরবর্তীকালে দুটো খুবই ইম্পর্টেন্ট কনভেনশন হয়। একটা বলা হয় প্যারিস কনভেনশন ফর প্রোটেকশন অফ ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি ইন 1983। আরেকটা হচ্ছে বার্ন কনভেনশন অন প্রোটেকশন অফ লিটারেরি অ্যান্ড আর্টিস্টিক ওয়ার্ক। সো ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টিতে অনেকগুলো পড়ে যাচ্ছে, আবার কপিরাইটেও অনেকগুলো পড়ে যাচ্ছে। তো এই সবগুলো যদি ধরা হয় তাহলে ম্যাক্সিমামটাই কভার হয়ে গেল, একটা 1883-তে আর একটা 1886-এ। তো এই দুটো বড় কনভেনশন হয়েছিল। এটা কিন্তু আমি বললাম যে উইপোর আগে, উইপো তো পরে, অনেক পরে হলো। উইপো ইউনাইটেড নেশনের আন্ডারের একটা স্পেশাল অর্গানাইজেশন, তো উইপো অনেক পরে হয়েছে। উইপোর আগে এই দুটো বড় কনভেনশন, মানে ল্যান্ডমার্ক কনভেনশন হয়েছিল। পরবর্তীকালে উইপো জন্ম হয় ইউনাইটেড নেশনের আন্ডারে 1967 সালে, এবং এই কাজ করতে শুরু করে 1970 সালের 26শে এপ্রিল থেকে। তার জন্য এখনো প্রতি বছর এই 26শে এপ্রিলটাকে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট ডে বলা হয়। ওই দিন ওই ডে হিসেবে পালন করা হয়। আর মূল দুটো পারপাস, আমি বললাম যে এটা একটা রেগুলেটরি অর্গানাইজেশন। যেমন সারা পৃথিবীতে, যেমন এই আমরা দেখলাম যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ভূমিকাটা, যখন আমাদের সারা পৃথিবী জুড়ে কোভিড হলো, সেখানে নানা রকম অ্যাডভাইস দিচ্ছে, রেগুলেট করছে, নানা রকম ভাবে এটাকে কন্টেন করার চেষ্টা করছে। উইপো সেইরকম ইন্টেলেকচুয়াল প্রপার্টির বিষয়ে সেখানে বিভিন্ন বিষয়ে সে প্রপার্টিটা যাতে রাইট, মানে প্রোটেক্টেড হয় বিভিন্ন দেশে, তার আইনগুলো যাতে করে একটা সিমিলারিটি থাকে, প্রত্যেকের ইন্টারেস্টটা যাতে প্রোটেক্টেড হয় প্রত্যেক দেশের, সেই ধরনের রেগুলেটরি একটা কাজকর্ম করে। আর প্রত্যেক দেশের মধ্যে যাতে কোঅপারেশন থাকে, সেই কোঅপারেশনের ব্যাপার সেটাও দেখে। এদের মেম্বাররা আছে, কারা মেম্বার না, ইউনাইটেড নেশনে যারা মেম্বার তারাই মূলত এই উইপোরও মেম্বার। এছাড়াও কিছু অ্যাডিশনাল মেম্বার আছে। এই হচ্ছে মূলত উইপোর কাজ। এরপরে উইপোর পরে আসে, মানে উইপো কিন্তু চলে যায়নি, উইপো এখনো রয়েছে, যেমন ইউনাইটেড নেশনসের একটা অর্গানাইজেশন হিসেবে এখনো আছে। কিন্তু তারপরে আরেকটা বড় ডেভেলপমেন্ট হলো, সেটা হচ্ছে যে ট্রেড রিলেটেড অ্যাসপেক্ট অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, অনেকেই আমরা একে ট্রিপস বলে জানি, TRIPS, ট্রেড রিলেটেড অ্যাসপেক্ট অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। এটা কি জিনিস না, একটা সংগঠন তৈরি হয়েছিল সারা পৃথিবী জুড়ে, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড Please wait.
কিছু শোনা যাচ্ছে না। সেম ইস্যু এগেন। ওটা কি স্যার লেফট করে গেলেন? হ্যাঁ হ্যাঁ, সম্ভবত ফোন এসছে, সেম ইস্যু। ও ও ও একটু ওয়েট করি আমরা। সন্ধ্যেবেলার প্রোগ্রাম না খুব সমস্যা, সন্ধ্যেবেলাতে ভীষণ খারাপ এখন হয়ে যাচ্ছে নেট। নেটওয়ার্ক ইস্যু। লাস্ট টাইম স্যারের ফোন এসেছিল, সেই ও কারণে স্যার। আচ্ছা আচ্ছা। শুভঙ্কর, সেম ইস্যু মনে হচ্ছে। হ্যাঁ মনে তো হচ্ছে, তাই স্যারের ফোন এসছে। ওয়েট করে। ম্যাডাম আপনি একটু যোগাযোগ করবেন স্যারের সাথে, না ওয়েট করছি, হোয়াটসঅ্যাপ করছি স্যারকে, মেসেজ করছি, আর ফোন ধরছেন না তো, ফোন বিজি আছে। এই তো এসে গেছে স্যার এসে। আনমিউট করবেন। সরি, ওয়াইফাই কানেকশন চলে গেছিল। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই ট্রিপস একটা গ্যাটের উদ্যোগে তো এটা এগ্রিমেন্ট, যেটা বিভিন্ন দেশ, 123টা দেশ এর মধ্যে ছিল, 123 নেশনস এই এগ্রিমেন্টে আলটিমেটলি সাইন করেছিল। এই নিয়ে সেই সময় প্রচুর ডিবেট হয়েছিল। এই যে ওই সময় 90-এর দশকে, যারা একটু সিনিয়র তারা আমরা জানি যে ওই 90 দশকে গ্যাট নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছিল আমাদের দেশে, এবং এই যে ট্রিপসের এগ্রিমেন্ট সেই নিয়েও প্রচুর আলোচনা হয়েছিল এবং ডিবেটও হয়েছিল। তার বড় কারণ হচ্ছে যে অনেক চেঞ্জ এই এগ্রিমেন্ট দিয়ে এনে আনা হয়েছিল, প্রচুর চেঞ্জ আনা হয়েছিল, এবং তাতে ভারত সেই সময় বলা হয়েছিল যে ভারত তাতে ক্ষতিগ্রস্ত হবে। কিছুটা হয়েছে, হয়নি তা না, কিন্তু আলটিমেটলি যেহেতু সমস্ত পৃথিবীর সমস্ত দেশ এটাকে মেনে নিয়েছে, সেই জন্য আমাদেরও মানতে হয়েছে। পরবর্তীকালে আমাদের আইনগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে। তা এইটা 1994-এ হয়। পরে অবশ্য গ্যাট উঠে যায়। গ্যাট কিন্তু 1995-এ এটা গ্যাট উঠে গিয়ে ডব্লিউটিও হয়, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এখন গ্যাট আর নেই, তার বদলে এসেছে ডব্লিউটিও। তাহলে ডব্লিউটিও কিন্তু এই ট্রিপসের যে এগ্রিমেন্টটা সেটাকে কিন্তু ক্যারি করছে। এমন নয় যে গ্যাট উঠে গেল বলে ট্রিপসের এগ্রিমেন্টও উঠে গেল, তা না। গ্যাট রিপ্লেসড হয়েছে ডব্লিউটিও দিয়ে, এবং ডব্লিউটিও এখন এই ট্রিপসের এগ্রিমেন্টটাকে ক্যারি করছে ন্যাচারালি। এটা এবং একটা এগ্রিমেন্ট হয় ডব্লিউপিওর সাথেও, মানে ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আর ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, দুটো দুটো সেপারেট। তো একটা হচ্ছে যে ওয়ার্ল্ড রেগুলেটরি বডি, আর একটা হচ্ছে এগ্রিমেন্ট, দুটো একেবারে সম্পূর্ণ আলাদা জিনিস। পরবর্তীকালে যখন গ্যাট রিপ্লেসড হলো ডব্লিউটিও দিয়ে, ডব্লিউটিও তখন একটা এগ্রিমেন্টে পৌঁছেছে উইথ উইপো, ডব্লিউআইপিও, ওর সাথে একটা এগ্রিমেন্ট করেছে বিভিন্ন, যাতে করে ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি বিষয়ে যা যা সমস্যা তৈরি হবে তাদের সাথে যাতে করে একসাথে সব কাজ করে সমস্যাগুলোকে মেটানো যায়, তার জন্য এই ধরনের পরবর্তীকালে একটা এগ্রিমেন্ট হয়, দ্যাট ইজ 1995-এ। এই হলো একটা ইন্টারন্যাশনাল সিনারিও। ইন্টারন্যাশনাল সিনারিওর মধ্যে কিন্তু কাজ করতে হচ্ছে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের যে আজকে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টির আইনগুলো আছে, একটার পর একটা আইন আছে, সেই আইনগুলো এই 1995 সালের পরে অ্যামেন্ডমেন্ট হয়েছে। যেমন আমি বলছি যে পেটেন্ট অ্যাক্ট 1970, এখনো কিন্তু আমাদের পেটেন্ট অ্যাক্টের নাম 1970 আছে, কিন্তু ইতিমধ্যে 2005 সালে এবং 1995-ও কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছে,
পরবর্তীকালে 2005 সালে ব্যাপক অ্যামেন্ডমেন্ট হয়েছে, যেটা নিয়ে প্রচুর ডিবেট হচ্ছিল সারা দেশে, যে পেটেন্টের যে চেঞ্জগুলো আসছে সেখানে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি এফেক্টেড হবে এরকম ধারণা করা হয়েছিল, এবং কিছুটা তো সত্যিও যে এফেক্টেড হয়েছিল। তো এই ট্রিপসের পরিপ্রেক্ষিতে, ট্রিপসকে যদি ব্যাকগ্রাউন্ডে রাখা যায়, ওখানে যে এগ্রিমেন্ট হয়েছিল সেই এগ্রিমেন্টগুলোকে তো ইমপ্লিমেন্ট করতে হবে। ইন্ডিয়াও তো তার মেম্বার, এবং ইন্ডিয়া আলটিমেটলি সাইন করেছিল ট্রিপসে এগ্রিমেন্টে। স্বাভাবিক কারণে ট্রিপসে যে ধরনের জিনিস মানে বলা হয়েছিল, যেসব জিনিস কন্ডিশন ছিল, সেই কন্ডিশনগুলোকে স্বাভাবিক কারণে আমাদের দেশের যে আইনগুলো ছিল সেই আইনগুলোর মধ্যে অ্যামেন্ডমেন্ট করে চেঞ্জ করতে হয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় চেঞ্জ হচ্ছে পেটেন্ট অ্যাক্টে চেঞ্জ হয়েছে, সেটা ডক্টর পাল বলবেন, উনি আইনের বিষয়গুলোকে ব্যাখ্যা করবেন। আমাদের দেশে যে আইনগুলো আছে আমি জাস্ট একটু শুধু পড়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে পেটেন্ট অ্যাক্ট 1970, তারপরে ট্রেডমার্কস অ্যাক্ট 1999। ট্রেডমার্কস বললাম যে প্রত্যেকটা কোম্পানির এক একটা করে ট্রেডমার্ক আছে। যেমন অ্যাপেল যে কম্পিউটার আছে তার একটা অ্যাপেলের ছবি থাকে একটু কাটা, অ্যাজিব যেন একটু কেউ খেয়ে নিয়েছে, ওইটাই হচ্ছে ওদের ট্রেডমার্ক। ওই ট্রেডমার্ক দেখে আমরা বুঝে যাই যে এটা অ্যাপেল কোম্পানির ল্যাপটপ কিংবা কম্পিউটার কিংবা কিছু, সুতরাং আর কিছু বলতে হয় না। তা ট্রেডমার্ক একটা ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। ডিজাইন আছে, প্রত্যেকটা জিনিসের ডিজাইন, নতুন নতুন একই প্রোডাক্ট, আমিও সাবান তৈরি করে আরেকজনও সাবান তৈরি করে, কিন্তু সাবানের ডিজাইনটা একজন এমন নতুন কিছু করলো যে খুব অ্যাট্রাকটিভ হয়ে গেল, তাহলে ডিজাইনের একটা ইম্পর্টেন্ট রোল আছে। কপিরাইট তো বললামই, কপিরাইট তার গানের হতে পারে, লেখালেখির হতে পারে, বইয়ের হতে পারে, আর্টিকেল হতে পারে। তারপরে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অ্যাক্ট আছে। এই কপিরাইট অ্যাক্ট হচ্ছে 1957-এর। এখানে খুব বেশি চেঞ্জ হয়নি। কপিরাইটে অ্যাকচুয়ালি কপিরাইটে তো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে তার ব্যবহারটা কম, এর কমার্শিয়াল ইউজ আছে। আমি যা কপিরাইট যা হয় সিনেমা বলা যাক কিংবা অন্যান্য, তার কমার্শিয়াল ভ্যালু ডেফিনেটলি আছে, কিন্তু ইন্ডাস্ট্রিতে ততটা ইউজ নেই, সেই জন্য ওখানে কন্ট্রোভার্সিটা কম। কিন্তু পেটেন্ট নিয়ে সবচেয়ে বেশি কন্ট্রোভার্সি আছে। তারপরে আছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অফ গুডস রেজিস্ট্রেশন অ্যান্ড প্রোটেকশন অ্যাক্ট 1999। এটা কিন্তু 1995-এর পরে এই আইনটা পাস হয়েছে, মানে এই আইনটা আমাদের আগে ছিল না। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, সেটা ডক্টর পাল বলবেন জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন আমরা কোনগুলোকে বলছি। এটা 99 হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে যে এটা 1995-এর পরে, ট্রিপস এগ্রিমেন্টের পরবর্তীকালে হয়েছে। আর একটা হচ্ছে যে প্রোটেকশন অফ প্ল্যান্ট ভ্যারাইটিস অ্যান্ড ফার্মার্স রাইট, এটাও ছিল না, এটাও পরবর্তীকালে আমাদের হয়েছে, 2001 সালে হয়েছে এই আইনটা, প্রোটেকশন অফ প্ল্যান্ট ভ্যারাইটিস অ্যান্ড ফার্মার্স রাইট অ্যাক্ট 2001। এই 6খানা অ্যাক্ট আছে, মানে আমি যতটুকু জানি আর কি। ডক্টর পাল যদি কিছু অ্যাড করেন তাহলে নিশ্চয়ই অ্যাড করবেন হয়তো। এই 6খানা আছে। এছাড়া যেটা আরেকটা জিনিস আছে যেটার আইন এখনো হয়নি, সেটা হচ্ছে পেটেন্ট প্রোটেকশন অফ ট্রেড সিক্রেট। প্রত্যেক জিনিসেরই, প্রত্যেক অর্গানাইজেশনেরই একটা কিছু ট্রেড সিক্রেট আছে। আমি বলছি যে যদি দেখা যায় যে কোনো দুটো দোকান, মানে খাবারের দোকান, ধরা যাক তেলে ভাজার দোকান, দুটো তেলে ভাজার দোকান, একটা তেলে ভাজার দোকানে প্রচুর বিক্রি হয়, তার কোয়ালিটি ভালো, সবাই পছন্দ করে, আরেকটাতে একেবারেই বিক্রি হয় না। তার মানে কি, যার বেশি বিক্রি হয় তার ট্রেড সিক্রেট আছে কিছু, সে এমন কিছু সিক্রেট বিষয় জানে যার ফলে হচ্ছে সে প্রোডাক্টটাকে ভালো করতে পারে, কিন্তু আরেকজন সেটা পারে না, তাহলে ট্রেড সিক্রেট। কিন্তু এখনো ট্রেড সিক্রেটের উপর কোনো আইন তৈরি হয়নি আমাদের দেশে। কিন্তু এই ট্রেড সিক্রেট নিয়ে যখন কোনো কেস হয়েছে কোর্টে, কোর্ট কিন্তু এই ট্রেড সিক্রেটটাকে আপহেল্ড করেছে, অর্থাৎ স্বীকার করেছে, স্বীকৃতি দিয়েছে যে না, ট্রেড সিক্রেটও একটা রাইট এবং এটাকে ভঙ্গ করা যায় না। অর্থাৎ আমার তেলে ভাজার দোকানে প্রচুর তেলে ভাজা বিক্রি হয়, কিন্তু যে এমপ্লয়ি আছে সে করলো কি, সেও জেনে গেছে ট্রেড সিক্রেটটা কি, সে আমার দোকান থেকে ছেড়ে দিয়ে নিজে একটা ব্যবসা শুরু করে দিল, এবং আমার যে ট্রেড সিক্রেট ছিল সেইটাকেও সে ব্যবহার করতে শুরু করলো। তখন আমি করলাম কি, আমি একটা কেস করে দিলাম কোর্টে যে আমার যে ট্রেড সিক্রেট ছিল সেটা
আমার এমপ্লয়ি এখন ছেড়ে দিয়ে ও নিজের ব্যবসা করছে, এখনো এইটাকে ট্রেড সিক্রেটটাকে ব্যবহার করছে, সুতরাং আমার তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেক্ষেত্রে কোর্ট রায় দিয়েছে যে না, এই ট্রেড সিক্রেট তুমি ব্যবহার করতে পারবে না, মানে এমপ্লয়িকে বলা হচ্ছে যে তুমি এটাকে ব্যবহার করতে পারবে না, কারণ এই ট্রেড সিক্রেট তুমি তোমার মালিকের কাছ থেকে জেনেছিলে, এটা তোমার তৈরি করা নয়, তোমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি নয়। সুতরাং কোর্টে কিন্তু এই প্রোটেকশন অফ ট্রেড সিক্রেটকে স্বীকৃতি দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এর উপরে কোনো আইন হয়নি। এই হলো একটা ওভারঅল ইন্টেলেকচুয়াল প্রপার্টি সম্বন্ধে আমি বললাম। এবারে আমি ডক্টর পালকে রিকোয়েস্ট করব তিনি একটু বিশদে এই আইনগত দিকগুলোকে নিয়ে একটু আলোচনা করার জন্য। Thank you, নুপুর, sir. Thank you, sir. Thank you very much. আমাদের পরের স্পিকার, ডিস্টিংগুইশড স্পিকার ডক্টর দিলীপ কুমার পাল। নাও এটা আমি ওনার পরিচিতি দেওয়ার জন্য মানে পরিচিতি দিচ্ছি। নাও মানে কি বলবো, I take privilege to introduce a person who, according to me, is a complete academician in true sense. Along with commerce এর সাথে সাথে উনি আর্টস, সায়েন্স, ল, ম্যানেজমেন্ট সমস্ত বিষয়েই মানে সমস্ত বিষয়েই ওনার ছোঁয়া আছে বা উনি ব্যুৎপত্তি অর্জন করেছেন। হি ইজ ডক্টর দিলীপ কুমার পাল। উনি কমার্সের সাথে আর্টস, সায়েন্স, ল, ম্যানেজমেন্ট প্রত্যেকটি বিষয়ে উনি ডিগ্রি এবং ব্যুৎপত্তি জ্ঞান অর্জন করেছেন। আমরা বলি ডক্টর পাল ইজ অ্যান এক্স স্টুডেন্ট অফ গোয়েঙ্কা কলেজ অফ কমার্স and Business Administration, Kolkata. He is a qualified cost and management accountant as well as company secretary. Apart from this, he is also a MBA in finance, LLM, MSc in applied psychology, MCom, MA in economics and MA in sociology. He has done his first PhD on corporate governance from Department of Business Administration, University of Kalyani under Professor Satyajit Dhar. He has completed his pre-submission lecture for the second PhD on law. We should mention স্টুডেন্টদের জন্য বা আমাদের সকলের জন্য উনি দ্বিতীয় পিএইচডির প্রি-সাবমিশন লেকচারও কমপ্লিট করেছেন ল এর ওপরে। He held senior administrative positions in and also board of members in different public and private sector undertakings, served as examiner, paper setter, reviewer of suggested answers of different all India professional examination, worked as a resource person in writing, reviewing study materials of different courses of various all India professional institutes. And he is also registered with the Insolvency and Bankruptcy Board of India as insolvency professional. We are honored to have you with us, sir. Thank you for being with us. Now may I request Dr. Dilip Kumar Pal to take over the session. Over to you, sir. Thank you. এটা তো এবার এখানেতেই then everybody stop sharing. Maximize group. Maximize everybody এখানে দিবেন Correct. এটা Correct. এটা
জিজ্ঞেস করে দেখতে পাচ্ছি। Visible, Am I audible? audible and Yes, clear. yes. Yes, yes. Yes, sir. Yes, sir. Thank you for such introduction for me. Ma'am, thank you for giving me the opportunity to speak for such an interesting subject on intellectual property rights, awareness, rules and application. The Honorable faculty member of Ranaghat College and Professor Gandhi and my students of the Ranaghat College. Madam, this is I think it is my first seminar I am attending when I am a bit relaxed. Even in the last month, in the August, I have to give the pre-submission seminar in law in my second PhD in WB-NUJS. In the last month, that is in September, I have to appear for the final viva for my third PhD in commerce, in economics, in an university in West Bengal. And fortunately, I have clicked that and will to get admission very soon. Now I will start my presentation. Now, what is intellectual property rights? This property means a right of ownership, অর্থাৎ সম্পত্তির অধিকার, সেটাকেই বলে প্রপার্টি। এবং এই আইপি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এটা হচ্ছে যেটা আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল, সায়েন্টিফিক, লিটারারি, আর্টিস্টিক ফিল্ডে এটা হচ্ছে পুরোটাই মেধা শক্তি, যেটা মাথা থেকে বেরোবে। অর্থাৎ এটা কোনো বস্তু নয়, এটা কোনো দ্রব্য নয়, এটা পুরোপুরি অদৃশ্য, যেটা মাথা থেকে বেরোবে মানুষ। এবং এটা বিভিন্ন সায়েন্টিফিক হতে পারে, লিটারারি হতে পারে, আর্টিস্টিক হতে পারে, এবং এটা বেসিক্যালি হচ্ছে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস। আজকে এটা কেন এত ইম্পর্টেন্স, হোয়াট ইজ দি ইম্পর্টেন্স অফ আইপিআর? কারণ এটা মানুষকে মোটিভেট করে, যারা ইনভেন্টারদের মোটিভেট করে ফর মোর ইনোভেশন। Am I audible, sir? Am I audible? Yes, sir. Okay. এবং এটা মানুষকে এটা আইডিয়া বার করে মাথা থেকে, যাতে করে অনেক টেকনিক্যাল, সায়েন্টিফিক, অনেক ক্রিটিক্যাল প্রবলেম সলভ করা যায়। এবং এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এটার প্রোটেকশন দরকার, যেই জন্য ইন্টারন্যাশনাল লেভেলে পর্যন্ত অনেক ট্রিটি হয়েছে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে সেফগার্ড করার জন্য। এই ইন্টেলেকচুয়াল প্রপার্টির মধ্যে জেনারেলি যেইগুলো নিয়ে একটু আমি আলোচনা করব, সেটা হচ্ছে কপিরাইট, প্যাটেন্ট, ট্রেডমার্ক, জিআই মানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, ডিজাইন, প্ল্যান্ট ভ্যারাইটি অ্যান্ড ফার্মার্স রাইট, বায়োলজিক্যাল ডাইভার্সিটি। অনেক কনভেনশন হয়েছে, অনেক ইন্টারন্যাশনাল কনভেনশন হয়েছে এই ইন্টেলেকচুয়াল প্রপার্টির উপর। যেমন প্যারিস কনভেনশন হয়েছিল ফর প্রোটেকশন অফ ইন্টেলেকচুয়াল ফর ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি, বেজিং ট্রিটি হয়েছিল অডিও ভিজুয়াল পারফরমেন্সের জন্য, বার্ন কনভেনশন হয়েছিল প্রোটেকশন অফ লিটারারি অ্যান্ড আর্টিস্টিক ওয়ার্কের জন্য, রোম কনভেনশন হয়েছিল ব্রডকাস্টিং ফর পারফরমারদের জন্য, নাইরোবি ট্রিটি হয়েছিল অলিম্পিক্স সিম্বলের জন্য। নেক্সট স্লাইড। আমরা এবার কপিরাইট অ্যাক্ট 1957 একটু কয়েকটা হাইলাইট করব, পুরো ডিটেলস করা যাবে না, ইট ইজ এ ভাস্ট সাবজেক্ট। এই
এই কপিরাইট প্রোটেকশনটা কিসে, হোয়াট ইজ দি সাবজেক্ট ম্যাটার, ইফ দিস ইজ অ্যাভেলেবল, এটা হচ্ছে ফর প্রোটেকশন অফ অরিজিনাল লিটারারি, ড্রামেটিক, মিউজিক্যাল, আর্টিস্টিক ওয়ার্ক। এবং এইটা কি দেয়, রাইট দেয় কি, যে যার কাছে যে এই কপিরাইটটা যার আছে সে তার রিপ্রোডাকশন করতে পারে, ডিস্ট্রিবিউট করতে পারে তার সেই মেধার রেজাল্টটাকে, পাবলিক পারফরমেন্স করতে পারে, ট্রান্সলেশন করতে পারে। এটা হচ্ছে বেসিক্যালি একটা নেগেটিভ রাইট। কি জন্য? টু প্রিভেন্ট অল অ্যাবাভ দি অ্যাকশন, যাতে করে অন্য কেউ এটাকে নকল না করে নিতে পারে। এবার এক এক করে আমি এর সাবজেক্ট ম্যাটারগুলো, লিটারারি ওয়ার্কস নিয়ে একটু আলোচনা করি। এটা হচ্ছে বেসিক্যালি অরিজিনাল ওয়ার্ক, কোনো কপি করা নয়। যেমন আমরা কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, যেমন হচ্ছে রুল অফ গেম, খেলার নিয়ম, এটা কিন্তু কখনোই কপি করা যাবে না। যেমন ডিকশনারি, এটাকে কপি করা যাবে না। প্রোডাক্ট ক্যাটালগ, যেমন আজকে একটা দোকানের যে সমস্ত ফ্রিজ বিক্রি করছে তার যা ক্যাটালগ, একটা যদি গ্রেট ইস্টার্নের ক্যাটালগকে কখনোই খোসলা ইলেকট্রনিক্স কখনোই সেটাকে নকল করতে পারবে না, হুবহু করতে পারবে না। তারপরে এক্সাম কোশ্চেন্স, আজকে রানাঘাট কলেজের যে কোশ্চেন পেপার কোনো পার্টিকুলার ডিগ্রি কোর্সের হচ্ছে, সেটাকে নৈহাটি কলেজের কোনো কলেজের সেটাকে নকল করে তার কোশ্চেন পেপার করতে পারবে না। তারপরে আসে আমরা ড্রামেটিক ওয়ার্কস, এটা হচ্ছে এক্সপ্রেশন অফ আইডিয়া, এবং সেটা কি জিনিস? যেমন ক্যারিওগ্রাফিক ওয়ার্ক, অ্যাক্টিং ইন ফিজিক্যাল ফর্ম, স্টেজ ড্যান্স ইন সিম্বলিক ল্যাঙ্গুয়েজ। কয়েকটা এক্সাম্পল দিলাম। মিউজিক্যাল ওয়ার্ক, গান, আমরা বেসিক্যালি একটা সাধারণ জানি যে গান, কিন্তু গানের কোনো কপিরাইট নেই। রবীন্দ্রসঙ্গীতে একই গান বিভিন্ন শিল্পী গাইছে, কিন্তু তার টোনটাকে নকল করা যাবে না। এবং তার এই কপিরাইটটা কিন্তু রিদমের জন্য ইয়ে করা যাবে, এটা একমাত্র প্রোটেক্টেড। আগে আমরা দেখতাম যে, যখন ছোটবেলা দেখতাম যে গ্রামে, আমি গ্রামের ছেলে, বিভিন্ন অনুষ্ঠানে, ওপেন এয়ার ফাংশনে সব কণ্ঠকণ্ঠীতে নিয়ে আসতো কলকাতা থেকে। সেই কণ্ঠকণ্ঠী এখন নেওয়া বন্ধ করে দিয়েছে, কারণ এটা নকল করা যাবে না, কিন্তু সেই সুর নকল করা যাবে না। আর্টিস্টিক ওয়ার্ক, সেটা কি? পেইন্টিং, স্কাল্পচার, ড্রয়িং, আর্কিটেকচারাল ওয়ার্ক, এগুলোকে কিন্তু নকল করা যাবে না। তাজমহলকে কখনো নকল করে আমি আরেকটা সৌধ করতে পারবো না। আমি ঔরঙ্গাবাদে গিয়েছিলাম, সেখানে একটা সেকেন্ড তাজমহল তৈরি হচ্ছে, কিন্তু হুবহু তাজমহলের মতো নয়, কিন্তু কাজে এগিয়ে আছে। সাউন্ড রেকর্ডিং, কিন্তু কোনো যেই লিটারারি ওয়ার্ক বা ড্রামেটিক ওয়ার্ক বা মিউজিক্যাল ওয়ার্ক যেটা ইল্লিগাল, তার কোনো কপিরাইট, তার কোনো সাউন্ড রেকর্ডিং করা যাবে না। তারপরে হচ্ছে কি সিনেমাটোগ্রাফিক ওয়ার্ক। সিনেমাটিক ওয়ার্কের মধ্যে ওটাকে আমরা ওই আজকে ভীষণ পপুলার লোকের ভীষণ সিরিয়াল দেখায়, কিন্তু এখানে দেখা যায় যে একদম যে হুবহু কিন্তু নকল করা যাবে না কোনো সিনেমাকে, কিন্তু আমরা অনেক সময় অনেক আইডিয়াটা নিতে পারি। এটা যে সিনেমার জন্য কিন্তু একদম অরিজিনাল আইডিয়ার দরকার নেই, আমরা এখান থেকে নকল করতে পারি, আরেকটা জায়গায় নকল করতে পারি, ওরে একটা দাঁড় করাতে, কিন্তু পুরোপুরি সাবস্টেন্সিয়ালি কখনো নকল করতে পারবো না। সেই আগেকার দিনে আমরা যখন ছোটবেলা বাংলা বই দেখতাম, তখন পুরনো বাংলা বই, সেখানে দেখা যেত খুব খুব কমন একটা, বিভিন্ন বইতে থাকতো একটা কি, সেই মেধাবী ছাত্র, গরিব ছাত্র, সেই বিলেতে পড়াশুনো করতে গেছে, বিলেত থেকে আসছে, একদম বড় লোক তার মেয়েকে দিয়ে দিচ্ছে। এটা একদম একটা কমন একটা সাবজেক্ট, মানে প্লট ছিল, সেগুলো করা যায়, দ্যাট ইজ নট ইলিগাল। আজকাল সিরিয়াল দেখলেও দেখা যায় যে অনেক জায়গায় এক একটা থিমটাকে নিচ্ছে, কিন্তু পুরোপুরি নেওয়া যাবে না। এইবারে আমরা আসি নেচার অফ প্রোটেকশন। এর দ্বারা কি নেচার অফ প্রোটেকশন আমরা দিতে পারি, কপিরাইট কি কি প্রোটেকশন দিতে পারে? যে এই কপিরাইট প্রোটেকশন, একটা যে ওনার অফ কপিরাইট, সে করতে পারে কি রিপ্রোডাকশন করতে পারে তার ওয়ার্ক,
বহু বইকে রিপ্রোডাকশন করতে পারে, সেটাকে করতে পারে, ডিস্ট্রিবিউশন করতে পারে, পাবলিক পারফরমেন্স করতে পারে, ট্রান্সলেশন করতে পারে। এটা বেসিক্যালি একটা নেগেটিভ রাইট টু প্রিভেন্ট দি পাইরেসি অফ দি অরিজিনাল ওয়ার্ক। আজকাল এটা দেখা যায় যে অনেক জায়গায় র্যাম্পেন্ট ভাবে এই পাইরেসি বলুন, বিভিন্ন জায়গায় আজকাল বিভিন্ন বই আজকাল হয়তো পাওয়া যায় না, বা বিদেশি বই, বিশেষ করে আমিও কয়েকটা আনিয়েছি বিদেশি কোর্স। আমি বলবো যেমন যারা কমার্স তারা কিছুটা জানবে, প্রফেসর গান্ধী খুব ভালোই জানবেন। যেমন আমেরিকার একটা সিপিএ কোর্স ইন্ডিয়াতে তার সেন্টার হয়েছে, অনেকেই ভর্তি হচ্ছে, কিন্তু বইগুলোর অসম্ভব দাম। যদি আমেরিকান কোনো মানে এজেন্সি থেকে আজকাল কি হচ্ছে, মুম্বাইতে এই বইগুলো করছে কি, একটা বই থেকে সমস্ত মানে প্রিন্ট করে সব সাপ্লাই করছে অত্যন্ত মিনিমাম প্রাইস। সিএফএ কোর্সের বহু কোর্সের এরকম করছে, দ্যাট ইজ ইলিগাল। তারপরে হচ্ছে কি, এবার হচ্ছে কি রাইটস অফ দি কপিরাইট ওনার অ্যান্ড রিমিডিয়াল অ্যাকশন। যেমন তার রাইট কি আছে, যে একটা কপিরাইট, যে একটা লেখক বই লিখেছে, তার শক্তি, তার মেধা শক্তি, তার পরিশ্রম, তার 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 অধ্যাবসায় দিয়ে বই লিখেছে, তার রাইট কি কি থাকতে পারে। যেমন এই বইটা তার রিপ্রোডাকশন করতে পারে, বিভিন্ন কপি পাবলিককে দিতে পারে, এবং তার আরো যারা মিউজিক্যাল যারা করছে পাবলিকের সামনে পারফর্ম করতে পারে, ট্রান্সলেট করতে পারে, অ্যাডাপশন করতে পারে। তারপরে হচ্ছে কি, এবারে আসে আমরা ইনফ্রিঞ্জমেন্ট। ইনফ্রিঞ্জমেন্ট হচ্ছে কি, ইনফ্রিঞ্জমেন্ট হচ্ছে আইন ভঙ্গ করা, অর্থাৎ তার অধিকার কারোর যখন ভঙ্গ করে কোনো থার্ড পার্টি, তখন বলা হয় ইনফ্রিঞ্জমেন্ট লয়ের ভাষায়। এটা হচ্ছে কি, যদি কারোর এই যে কপিরাইট ওনারের তার যদি লাইসেন্স, যদি উইদাউট লাইসেন্সে যদি কেউ কপি করে বই ছাপায়, যেটার কথাটা বললাম যে কপিরাইট দেওয়া আছে কিন্তু ওই জেরক্স করে আছে, কলকাতা শহরে অনেক আছে এরকম, বই দিয়ে দিলে, বইটাকে লাইব্রেরি থেকে বইটা দিয়ে দোকানদারকে দিয়ে দিলে একদম বাইন্ডিং করে পুরো বইটা দিয়ে দেবে, একদম নতুন, একদম ঝকঝকে বই। এগুলো অত্যন্ত বেআইনি কাজ। তারপরে কিন্তু তারপরে কিছু কিছু আমি বলবো এর এগেনস্টে কিছু ফেয়ার ইউজ বা এক্সেমশন আছে। এক্সেমশন আছে কিরকম, আমরা জানি যে এক্সেমশন, যেমন আমরা একটা চলতি কথায় বলা হয় ল আছে, লয়ের ফাঁকও আছে, এই কথাটা বলি। আসলে এটা হচ্ছে এক্সেপশন টু দি ল। কিছু কিছু এক্সেপশন সবসময় থাকে। এক্সেপশন ইজ দি লাইফ অফ দি ল। যেখানে এক্সেপশন নেই সেই লটা কিন্তু ফুলপ্রুফ নয়। যেমন এখানে কতগুলো এক্সেপশন বলা যায় বা ফেয়ার ইউজ বলা যায়, তাই সেগুলো হচ্ছে কি, কপিরাইট অ্যাক্টে পাবলিক রিসাইটেশন, রবি ঠাকুরের কবিতা আবৃত্তি করে যাচ্ছে, এখানে কিন্তু কোন রকম এই রিসাইটেশনের ক্ষেত্রে কিন্তু কপিরাইট ভঙ্গ হচ্ছে না, কিন্তু কেউ যদি এটাকে যদি নিজে ছাপিয়ে নেয় তাহলে কিন্তু কপিরাইট ভঙ্গ হচ্ছে। তারপরে ক্লাসরুম লেকচার, স্যারেরা যে ক্লাসে পড়াচ্ছেন কোনো বই থেকে হুবহু পড়ালে কিন্তু কপিরাইট কিন্তু ভঙ্গ হয় না, কারণ এখানে এক্সেমশন আছে। তারপরে পাবলিক লাইব্রেরিতে যদি কোনো বই জেরক্স করে প্রিন্টে রাখা হয় সেখানে কিন্তু কপিরাইট ভঙ্গ হয় না। তারপরে নন পেইং অডিয়েন্স, ছোটবেলা আমরা করতাম ওপেন এয়ার ফাংশন হতো, পয়সা লাগতো না, সেখানে কিন্তু কোনো রকম কপিরাইট ভঙ্গ হবে না। রিলিজিয়াস ফাংশন, পুরোহিতরা মন্ত্র উচ্চারণ করছেন, এখানে কিন্তু কোনো কপিরাইট ভঙ্গ হচ্ছে না। আর এর রিমিডিস অনেক কিছু আছে, সেটা হচ্ছে বোথ সিভিল অ্যান্ড ক্রিমিনাল। একটা হচ্ছে জরিমানা, আরেকটা হচ্ছে জেল। নেক্সট আছে প্যাটেন্ট অ্যাক্ট 1970। এটা কি, এখানে হচ্ছে বেসিক্যালি ইট ইজ এন ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন, ইট ইজ এ নিউ ইনভেনশন। এটা হচ্ছে ফার্স্ট কথা, যে প্যাটেন্টেবিলিটি রিকোয়ারমেন্ট হচ্ছে ইট ইজ এ নিউ অ্যান্ড ইনভেনশন। তবে কোন কোন জায়গায় নন প্যাটেন্টেবল ইনভেনশন আমি চাইলে কিন্তু প্যাটেন্ট পাবো না, কিন্তু যদি ওটা সিলি ম্যাটার হয়, ফ্রাইভলাস ম্যাটার হয়, যদি তার কোনো খুব বেশি মূল্য না হয় তাহলে কিন্তু পাবো না। এবং যদি এটা কন্ট্রারি টু
পাবলিক অর্ডার হয়, পাবলিক মানে জনস্বার্থ বিরোধী যদি কিছু হয় তাহলে হবে না। আর ডিসকভারি অফ নিউ ফর্ম যদি একটা পুরনো জিনিসকেই নতুন বলে করে নেওয়া হয় তাহলে কিন্তু এখানে কিন্তু কপিরাইট পাওয়া যাবে না, যদি আমরা প্যাটেন্ট পাওয়া যাবে না। অনেক সময় চিনি আর নুন দিয়ে শরবত করে যা, দুটো জিনিস আলাদা, কিন্তু এটা কিন্তু কোনো তার এগেইনস্টে কোনো প্যাটেন্ট পাওয়া যাবে না, কারণ ইট ইজ এ নর্মাল নোন প্রসিডিওর। আর মেয়ার অ্যারেঞ্জমেন্ট ওই অদল বদল করে ডুপ্লিকেট করে এগুলোতে কিন্তু প্যাটেন্ট পাওয়া যাবে না। এবং এগ্রিকালচারাল মেথড যদি চাষবাসের নিয়ম কানুনে কোনো রকম বা পদ্ধতিতে কোনো রকম পাওয়া যাবে না। কিভাবে আমরা প্রসিডিওর ফর প্যাটেন্ট রেজিস্ট্রেশন পেতে পারি? প্রথমত হচ্ছে রেজিস্টার অফ প্যাটেন্টসে যে ফাইল করতে হবে আমাকে, তারপরে ওরা পেয়ে ওদের জার্নালে পাবলিশ করতে হবে, পাবলিশ করার পর ওরা সেটাকে এক্সামিন করবে, পাবলিশ করার সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন জায়গা থেকে অপোজিশন আসবে। দেখুন আমার প্যাটেন্ট নেওয়া ছিল কিন্তু আবার একজন প্যাটেন্ট চাইছে, অবজেকশন দেবে, সেই অবজেকশনগুলো শুনবে, শোনার পর রেজিস্ট্রার যদি মনে করে যে তাকে দেওয়া যেতে পারে তাহলে দেবে। এবারে আসি হচ্ছে ইনফ্রিঞ্জমেন্ট অফ প্যাটেন্ট। এটা যথারীতি কি ঘরে না, এক্সারসাইজ অফ প্যাটেন্ট, যদি কোনো পারমিশন না নিয়ে, অথরাইজেশন না নিয়ে প্যাটেন্ট হোল্ডারে যদি সেখানে কোনো রকম আমি রাইট এক্সারসাইজ করি, আমি যদি এটাকে মিসইউজ করি, দ্যাট ইজ অলসো এ ইনফ্রিঞ্জমেন্ট। এবং যদি এটা যেখানে প্যাটেন্ট দেওয়া হয়েছে ভারতবর্ষে যদি প্যাটেন্ট ইস্যু করে দেওয়া থাকে, ভারতবর্ষে যদি সেটা বন্ধ করি তাহলে কিন্তু এটা কিন্তু ইনফ্রিঞ্জমেন্ট হয়ে যাবে। এবং তারপরে যদি আমার প্যাটেন্টের একটা পিরিয়ড থাকে, সেই পিরিয়ড এক্সপায়ারির আগে যদি আমি ইনফ্রিঞ্জমেন্ট করি, বেআইনি কাজ করি, তাহলে এটা কিন্তু আইন বিরুদ্ধ হয়ে যাবে। এর রিমিডি কি হতে পারে? রিমিডি হচ্ছে ইনজাংশন। ইনজাংশন হচ্ছে নেগেটিভ অ্যাসপেক্ট অফ ডুইং এনিথিং, অর্থাৎ আজকাল চলতি কথা বলে স্টে অর্ডার। একটা গভর্নমেন্টের অর্ডার বেরিয়েছে, কোর্টে চলে গেল, কোর্টে গিয়ে বললো এর এগেইনস্টে এটা করতে যেন কার্যকরী না হয়, এর নাম হচ্ছে স্টে অর্ডার বা ইনজাংশন। অর্থাৎ যে প্যাটেন্ট হোল্ডার সে ইনজাংশন নিতে পারে যে আমার কি হচ্ছে। ড্যামেজ হচ্ছে মানিটারি কম্পেনসেশন। এই যে আমার যে ক্ষতিটা হলো তার জন্য আমার কিন্তু যে মিসইউজ করছে তাকে কম্পেনসেশন দিতে হবে। অ্যাকাউন্ট অফ প্রফিট, যেই প্রফিট অর্জন করেছে, যে যিনি এই ভঙ্গ করে, তাকে কিন্তু সেই টাকাটা পুরো যেটা প্রফিটটা পেয়েছে সেটাকে কিন্তু ফেরত দিতে হবে কিন্তু প্যাটেন্ট হোল্ডারে। যথারীতি ডিফেন্স এগেইনস্ট ইনফ্রিঞ্জমেন্ট কি সে এক্সেপশন, যদি কোনো এক্সপেরিমেন্ট পারপাসে যদি কোনো এই প্যাটেন্টটাকে ইউজ করা হয়, এই যে আমরা কোভিডের টিকা কিন্তু এক্সপেরিমেন্ট করছে বিভিন্ন বিফোর ইট পাবলিকলি সার্কুলেটেড, তারপরে কোনো গবেষণার পারপাসে যদি কোনো এই প্যাটেন্টের বস্তুকে যদি ইউজ করা হয় সেখানে কিন্তু কোনো ভায়োলেশন হবে না। বা কোনো এডুকেশনাল পারপাসে যদি করা হয় বা ফার্মাসিউটিক্যাল ড্রাগ এক্সপেরিমেন্টের জন্য করা হয় সেখানে কিন্তু ভঙ্গ করা হবে না। একটা বিখ্যাত কেস ইউএসএতে হয়েছিল বোলার ফার্মাসিউটিক্যালের কেসে, সেখানে হেরে গেছিল কিন্তু যারা এক্সপেরিমেন্ট করেছিল তারা জিতে গেছিল, কারণ এটা কিন্তু অ্যালাউড। গভর্নমেন্ট যদি কোনো ইউজ করে কোনো প্যাটেন্টেড রাইটস, সেখানে কোনো রকম অ্যাকশন নেওয়া যাবে না। ইম্পোর্ট ফ্রম অ্যাব্রড, যদি কোনো বিদেশ থেকে আনি আমার দেশে ইউজ করি তাহলে কিন্তু সেটা কিন্তু প্যাটেন্ট ভঙ্গ হবে না। এরপরে আসি ট্রেডমার্ক। ট্রেডমার্কে হচ্ছে কি, এখানে একটা সাইন অথবা সিম্বল ইউজ করা হয় টু ডিস্টিংগুইশ এ প্রোডাক্ট, একটার সঙ্গে একটা আলাদা করে দেখার জন্য। এটাই চোখে দেখা যায় যে ইট ইজ ডিস্টিংক্টিভ ফ্রম আদার্স। এটা ব্র্যান্ড থাকতে পারে, লেবেল থাকতে পারে, প্যাকেজিং থাকতে পারে। কতগুলো পাবলিক লাইফে কতগুলো এক্সাম্পল আমি দিয়ে জিনিসটাকে একটু বোঝাবার চেষ্টা করতে পারি। প্রোডাক্ট হচ্ছে ফটোগ্রাফিক সাপ্লাইজ প্রোডাক্ট। অ্যাপেল বলতে বোঝায় কম্পিউটার,
বিএমডাব্লিউ গাড়ি, 4 চাকার গাড়ি। ম্যাকডোনাল্ড এর ট্রেডমার্ক থাকে, ওটা মানে রেস্টুরেন্ট। কোকাকোলা লেভেল সফটওয়্যার ড্রিঙ্ক, ক্যাডবেরি চকলেট, নোকিয়া মোবাইল সেট, বাটা ফুটওয়্যার। যথারীতি ইনফ্রিজমেন্ট থাকবেই, কারণ যদি কোনো ডিসঅনেস্ট লোক না থাকে তাহলে তো কোর্ট কাচারি আর উকিল বাবুদের কোনো দরকার পড়ে না, সুতরাং এটা থাকবেই। ইনফ্রিঞ্জমেন্ট কোথায় কোথায় হচ্ছে, আইদার আইডেন্টিক্যাল একদম কাছাকাছি জিনিস, অথবা ডিসেপটিভলি সিমিলার। এই যদি কোনো ট্রেডমার্কে যদি কেউ চালাবার চেষ্টা করে, অথবা সিমিলার ইন নেচার, একরকম একই রকম দেখতে সেরকম যদি, এবং ক্যারেক্টারে একই, সেইগুলোকে যদি করে তাহলে এটাকে ধরা হবে ইনফ্রিঞ্জমেন্ট অফ দি প্যাটেন্ট। এর এগেনস্টে সিভিল এবং ক্রিমিনাল রিমিডিজ আছে কিন্তু, এবং যদি বারবার এটাকে ভঙ্গ করে যাওয়া হয় তাহলে কিন্তু এনার স্টেটে কিন্তু তার পেনাল্টি হবে। এবার একটা ইন্টারেস্টিং জিনিস আমরা পাসিং অফ, এটা ভীষণ ট্রেডমার্কে এই কথাটা চালু আছে, এটা হচ্ছে অন্যের জিনিস নিজের বলে চালিয়ে দেওয়া। কিরকম? বহু দোকানে যদি দিকে যায় শক্তিগড়ের ল্যাংচা, মানে শক্তিগড় থেকে নিয়ে এসছে, মানে শক্তিগড়েরই জিনিস। মালদা রসকদম, অর্থাৎ কিন্তু তারা কিন্তু করছে কিন্তু দোকানে। সুতরাং এই যে তাহলে আর লোককে ওই পুনা এক্সপ্রেস হাইওয়ে দিয়ে যেতে হবে না, আর মালদা যেতে হবে। কিন্তু এটাই হচ্ছে অন্যের জিনিস নিজের বলে চালিয়ে দেওয়া, এটা হচ্ছে পাস অফ, এটা হচ্ছে একদম ইট ইজ এ ব্যাকবোন, বলতে কর্নারস্টোন অফ দি ট্রেডমার্ক অ্যাক্ট। এটার বেসিক ফিচার হচ্ছে মিসরিপ্রেজেন্টেশন, এটার হচ্ছে মিসরিপ্রেজেন্টেশন, এবং এটা হবে ব্যবসার সময় করতে হবে, প্রসপেক্টিভ কাস্টমারদের করতে হবে, এবং এটা হচ্ছে অন্যের ব্যবসা ক্ষতি করার জন্য করলেই পাসিং অফ হবে, এবং অ্যাকচুয়াল ড্যামেজ করতে হবে, তাহলে কিন্তু পাসিং অফ হবে, নাহলে কিন্তু পাস অফ হবে না। এবার আসি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অফ গুডস অ্যাক্ট। প্রথমত হচ্ছে কি, এই যে বিভিন্ন জিনিস, কেন এটা, মানে এটা থেকেই বোঝা যাচ্ছে কোনো একটা পার্টিকুলার জায়গায় কোনো একটা জিনিস তৈরি হচ্ছে, তার ভৌগোলিক পরিবেশ, তার ওখানকার লোকের স্কিল, তার মাটি, বিভিন্ন জিনিসের জন্য একটা কোনো জিনিস তার একটা বৈশিষ্ট্য পায়, একটা বিভিন্ন রকম একটা ডিস্টিংগুইশ জিনিস পায়, এবং সেটার জন্য সত্যি সেটা জাস্টিফাই করে, ডিজার্ভ করে যে বেটার প্রাইস, বেটার রেপুটেশন, বেটার প্রেস্টিজ, এগুলো এক্সপেক্ট করে। যেমন এক্সাম্পল দিচ্ছি আমি, দার্জিলিং টি, জিআই, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। দার্জিলিংয়েই তৈরি হয়, এর আলাদা স্বাদ গন্ধ একরকম, যেটা আমি অন্য জায়গায় চাইনিজ টিতে পাবো না। তারপরে হচ্ছে কি, যেমন হচ্ছে আসাম টি, বাসমতি রাইস, ফ্লোরিডা অরেঞ্জ, সুইচ ওয়াচ, এগুলো হচ্ছে ওই জিওগ্রাফিক্যাল একটা পার্টিকুলার জায়গায়, ওই জন্য জায়গার জন্য স্বীকৃতি। আরেকটা যেটা নিয়ে কিছুদিন আগে বাজার সরগরম হয়েছিল, বাংলা রসগোল্লা। উড়িষ্যা আর বাংলার মধ্যে প্রচন্ড ফাইট এবং কোর্ট অব্দি এগিয়েছিল, কিন্তু আলটিমেটলি বাংলাই জিতেছে, কারণ এটা বাংলার রসগোল্লা, এটা একটা আলাদা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, সেই নবীনচন্দ্র দাসের বাগবাজারে সেই রসগোল্লা। তারপরে ক্রাইটেরিয়া ফর প্রোটেকশন, চাইলেই কিন্তু এই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন আমি রেজিস্ট্রেশন নিতে পারবো না, যদি এটা আইনের যে শর্তাবলী আছে সেগুলো যদি না মানি হবে না। কোনো স্ক্যান্ডেলাস এবং অবসিন ম্যাটারে কোনোদিন জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনের রেজিস্ট্রেশন পাবো না। যেটা যদি কোনো ধর্মীয় ভাবাবেগকে আঘাত করে সেখানে কোনো জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন
পাওয়া যাবে না। যদি কোর্টের অবজেকশন দেয় এইসব রেজিস্ট্রেশনে, তাহলে কিন্তু রেজিস্ট্রেশন পাওয়া যাবে না। এর প্রসিডিওরটা কি? এই যে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনে প্রথমত একটা অ্যাপ্লিকেশন ফাইল করতে হবে টু দি রেজিস্টারিং অথরিটি। ওরা এক্সামিন করবে, অ্যাডভার্টাইজ করবে ওদের জার্নালে, সেটা ওয়াইডলি সার্কুলেট করবে। যথারীতি অনেকে অবজেকশন দেবে, যেটা উড়িষ্যা দিয়েছিল রসগোল্লার ক্ষেত্রে, বাংলা জিতে গেছে। তারপরে যথারীতি অপরচুনিটি অফ বিং হার্ড, কখনো কাউকে অ্যাকসেপ্ট করুক রিজেক্ট করুক, ভারতীয় আইনে বলা আছে তাকে অপরচুনিটি অফ বিং হার্ড দিতে হবে। তারপরে অ্যাকসেপ্ট করবে রেজিস্টারিং অথরিটি, জিআই জার্নালে পাবলিকেশন করবে, তারপরে জিআই রেজিস্টারে ওটাকে নিয়ে নেবে, তারপর রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু। এরপর আরেকটা ডিজাইন অ্যাক্টে আমরা আসি। ডিজাইন হচ্ছে বেসিক্যালি শেপ, কনফিগুরেশন, তার প্যাটার্ন, তার অর্নামেন্ট। বলে না অর্নামেন্টের ডিজাইনটা খুব ভালো ডিজাইন, বা কোনো জামার ডিজাইন, এগুলো হচ্ছে বেসিক্যালি ইনভেনশন একটা, এবং এটা একটা একদম অরিজিনাল আইডিয়া। এখানে একদম এটা নিউ, কিন্তু আর ডিজাইনটা কোনো আর্টিকেল নয়, ডিজাইনটা হচ্ছে একটা কনসেপশন, ডিজাইনটা এবং এটা হচ্ছে, এবং ইট ইজ এ মোরাল রাইট অফ দি ডিজাইন ইনভেন্টার টু প্রোটেক্ট হিজ ডিজাইন। এবং এইটা হচ্ছে এই কনসেপশনটা দিয়ে কোনো ম্যানুফ্যাকচার করা হয় এই ডিজাইনটাকে দিয়ে। যদি ডিজাইনটা বাড়িতেই রেখে দেয়, ইট ইজ নট অ্যাট অল ডিজাইন। এই ডিজাইনটাকে দিয়ে ম্যানুফ্যাকচার করা হবে, সেটাকে মার্কেটে ছাড়া হবে, তাহলেই কিন্তু ডিজাইন কমার্শিয়ালি, না হলে কিন্তু সেটা ডিজাইন নয়। এবারে ডিজাইন প্রোটেকশন ইন ইন্ডিয়া, এটা হচ্ছে ডিজাইনটা হচ্ছে বেসিক্যালি ইট ইজ এ ভিজুয়াল অ্যাপিয়ারেন্স অফ এন আর্টিকেল, এবং অবজেক্টিভ, এবং এটা হচ্ছে কোনো লোকের, এবং এটা আমাদের যাতে করে যে ডিজাইন হোল্ডার তার ম্যানুফ্যাকচারিং রাইট, ওই ডিজাইন টু অ্যাপ্লিকেশন টু ম্যানুফ্যাকচারিং অ্যাক্টিভিটিস অ্যান্ড মার্কেটিং, এটাকে এনশিওর করা উচিত। তা না হলে এত কষ্ট করে ডিজাইন করেছে তার কোনো মানে হয় না, সে বাড়িতেই রেখে দিতে হবে। এই যে এমফাসিস হচ্ছে ভিজুয়াল ইমেজ কনভেড বাই দ্য ম্যানুফ্যাকচার্ড আর্টিকেল। যথারীতি রেজিস্ট্রেশনের একই মোটামুটি প্রসেস, সেম। ফাইলিং অফ দি অ্যাপ্লিকেশন টু দি রেজিস্টারিং অথরিটি, এক্সামিন করবে, পাবলিকেশন করবে তাদের জার্নালে। বিভিন্ন জায়গা থেকে অবজেকশন আসতে পারে, যদি কোনো নো অবজেকশন আসে তাহলে সেটাকে অ্যাকসেপ্ট করবে, নোটিফাই করবে আবার জার্নালে, তারপরে সার্টিফিকেট ইস্যু করে দেবে। রাইট অফ দি ওনার এগেইনস্ট ইনফ্রিঞ্জমেন্ট সবসময় থাকে, তবে এখানে অনেক লঘু ব্যাপারটা। যদি রেজিস্টার না করে থাকে তাহলে কি হচ্ছে, মাত্র 25,000 টাকা, ম্যাক্সিমাম 50,000 টাকা, এবং কোনো এক্সস্টিভ কোনো ক্রিমিনাল পানিশমেন্ট নেই। আর কতগুলো ডিফেন্স আছে, যে ইনফ্রিঞ্জ করবে তারও কিছু বক্তব্য থাকে, সেটা হচ্ছে তখন বলবে যে এটা কোনো রেজিস্টার্ড ডিজাইন নয়, আমি পেয়েছি, আমি করে নিয়েছি, যার জন্য অজস্র এই ফুটপাতের জিনিস হচ্ছে, একজনেরটা আরেকজন ডিজাইন নকল করছে, কিছু ধরতে পারছে না, কারণ রেজিস্টার যে অরিজিনাল করছে সে রেজিস্ট্রি করেনি। এবং এটা বলবে যে নিউ অথবা অরিজিনাল নয়, প্রোপাইটার ইজ নট এ রেজিস্টার্ড প্রোপাইটার, এবং ইজ নট এন্টাইটেল টু ইনফ্রিঞ্জমেন্ট, তার কোনো অধিকার নেই। স্যার স্ক্রিনটা ছোট হয়ে গেছে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার, পিপিটি স্ক্রিনটা ছোট হয়ে গেছে। স্যার একবার স্টপ করে যদি আরেকবার শেয়ার করেন, তাহলে কেউ একজন ভুলবশত শেয়ার করে দিয়েছিল। তারপরে স্যার এবারে করতে পারবো? হ্যাঁ আরেকবার আসুন, গুগল মিটে ফিরে আসুন। ও এই স্যার এসকেপ বাটনটা প্রেস করুন একবার। ও এসকেপ, হ্যাঁ হ্যাঁ, এবার গুগল মিটটা ম্যাক্সিমাইজ করে ফিরে আসুন।
এটাকে কি ম্যাক্সিমাইজ করব গুগল মিটটা? হ্যাঁ হ্যাঁ না, গুগল মিটে ম্যাক্সিমাইজ, এটা বন্ধ করতে চাও? এটা বন্ধ করতে হবে। না, আরেকবার শেয়ার করে দিন। আরেকবার শেয়ার, হুম শেয়ার করবে? হ্যাঁ আরেকবার শেয়ার। স্লাইড শো, তোমার শেষ হয়নি? না আরেকটু আছে, আরেকটু আছে। দেখতে পাচ্ছেন স্যার? না, দেখা যাচ্ছে না। শুনুন না, আমি বলছি কি যে আপনার তো প্রায় শেষের দিকে এসে গেছে, হ্যাঁ আপনি আমি মুখেই বলে দিন। বলে যাচ্ছি, হ্যাঁ, মুখেই বলে দিন। আর শেষের দিকে এসে বলে যাচ্ছি। হুম, ওকে। প্রোটেকশন অফ প্ল্যান্ট ভ্যারাইটি অ্যান্ড ফার্মার্স রাইট। শুনতে পাচ্ছেন তো স্যার? আমাকে হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। প্রোটেকশন, আজকাল নিউ টেকনোলজি ডেভেলপমেন্ট করেছে, বায়োটেকনোলজি। অনেক জায়গায় পড়ানো হয়, রিসার্চ করা হয় বায়োটেকনোলজি। এখানে বিভিন্ন প্ল্যান্ট ভ্যারাইটি আবিষ্কার করা হয়। এবং এই যারা এত কষ্ট করে প্ল্যান্ট ভ্যারাইটি আবিষ্কার করছে, নতুন প্ল্যান্ট, এবং সেটার কিন্তু একটা প্রোটেকশন দেওয়ার দরকার আছে। প্রোটেকশন দেওয়ার দরকার আছে, সেই প্রোটেকশনটা দেওয়ার জন্যই কিন্তু এই আইনটা তৈরি হয়েছে আর কি। এবং এখানে হয়েছে যে এই প্ল্যান্ট ভ্যারাইটি যেগুলো হুইচ, এবং এই প্ল্যান্ট ভ্যারাইটি কোন কোন এই ভ্যারাইটিগুলো রেজিস্ট্রেশন করা যেতে পারে, রেজিস্টার করা যাবে। এবং এই রেজিস্টার করা যাবে যা আমাদের যদি কোনো রকম এটা নভেলটি অর ডিস্টিংটিভ, এটা সম্পূর্ণ আলাদা ধরনের একটা আলাদা ধরনের প্ল্যান্ট ভ্যারাইটি, সেটাই কিন্তু কমন ভ্যারাইটিকে করা যাবে না। এবং এর জন্য কি কি প্ল্যান্ট ভ্যারাইটি রেজিস্টার করা যায়, প্ল্যান্ট ভ্যারাইটি যেগুলো একদম অরিজিনাল ইনভেন্টেড নিউ ভ্যারাইটি, সেগুলি রেজিস্টার করা যায়। এবং তার প্রসিডিওর যথারীতি অ্যাপ্লিকেশন করতে হবে, তারপরে অ্যাডভার্টাইজ করবে নিউজ পেপার, তাদের জার্নালে অল, এবং সমস্ত রকম অপোনেন্ট যে সমস্ত যারা আছে তাদেরকে তাদেরকে তাদের তাদের বক্তব্য শুনবে। তারপরে সমস্ত কিছু করার পর অ্যাকসেপ্ট করে সার্টিফিকেট দিয়ে দেবে। কিন্তু অর্থাৎ যেই রেজিস্টার্ড ওনার থাকলেও তার কিন্তু অধিকার আছে এই প্ল্যানটাকে ইয়ে করার জন্য, বীজ তৈরি করার জন্য, এক্সচেঞ্জ করার জন্য, প্ল্যান্ট ভ্যারাইটিটা শেয়ার করার জন্য, এবং কমার্শিয়ালি এক্সপ্লয়েট করে বিক্রি করার জন্য। কিন্তু প্রোটেক্টেড ভ্যারাইটি কখনোই বাইরে আনা যাবে না, সেটা কিন্তু প্রকাশ্যে আনা যাবে না। তারপর হচ্ছে লাস্ট ওয়ান ইজ বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট, লাস্ট ওয়ান। আমাদের অনেক প্রকৃতিতে অনেক বৈচিত্র্য, অনেক ধরনের জীব জন্তু, অনেক ধরনের স্পেসিস আছে, যেগুলো আমাদের অনেক সময় প্রায় বিলুপ্তির পথে। এগুলো আমাদের রক্ষা করতে হবে, এবং এই রক্ষা করার জন্য আমাদের এই আইনটা তৈরি হয়েছে। এবং এই স্পিসিসগুলো আমাদের রক্ষা করার জন্য এই আইনটা তৈরি হয়েছে। এবং এটার প্রথম উদ্দেশ্য, যেমন আমি একবার আন্দামানে গিয়েছিলাম, সেখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক জিনিস পেয়েছিলাম, সেগুলো কিন্তু এয়ারপোর্টে আমাকে উঠতে দেয়নি, ওখান থেকে রেখে দিয়ে চলে আসতে হয়েছে, কারণ ওগুলো আনতে দেবে না। এবং এগুলো রক্ষা করার জন্য আমাদের বিভিন্ন রেগুলেটরি সিস্টেম হয়েছে। তবে এখানে এই যে বায়োডাইভার্সিটিতে কিন্তু সবার অ্যাক্সেস থাকবে না, যেতে পারবে, ওটাকে টাচও করতে পারবে না। যেমন হচ্ছে যারা সিটিজেন অফ ইন্ডিয়া নয়, তারা কখনো ফরেনার এখানে অ্যাক্সেস পাবে না। যারা ইন্ডিয়ান সিটিজেন কিন্তু নন রেসিডেন্ট, তারা পাবে না। কোনো বিদেশি কোম্পানি এর অ্যাক্সেস পাবে না। তারপরে হচ্ছে কি এটা, এবং তারা কোনো রিসার্চ মেটেরিয়ালও তারা কোনো অ্যাক্সেস পাবে না। এটার জন্য বিভিন্ন অথরিটি তৈরি হয়েছে, যেমন কেন্দ্রীয় স্তরে ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি রয়েছে, স্টেট লেভেলে স্টেট বায়োডাইভার্সিটি বোর্ড রয়েছে, একদম লোকাল স্তরে সেগুলো হচ্ছে বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি রয়েছে, যারা লোকাল বডি, যারা এটাকে প্রত্যক্ষভাবে যেটা সরেজমিনে দেখছে। দিস ইজ মাই
This is my conclusion and thanking you. স্যার এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে। স্যার আচ্ছা my lecture is over, sir. ওকে, Thank you. নতুন আমি একটু সাপ্লিমেন্ট করব। মানে হ্যাঁ ডক্টর স্যার, পাল তো ডিটেলসে বলেছেন যে যা যা লিগেল প্রভিশনগুলো বিভিন্ন অ্যাক্টে আছে সব অ্যাক্টগুলোই তিনি ওয়ান বাই ওয়ান সব ডিটেলস বলেছেন। আমি জাস্ট একটু সাপ্লিমেন্ট করব। হ্যাঁ স্যার, এটা হচ্ছে যে এই কপিরাইটে 60 বছর পর্যন্ত, মানে অর্থাৎ Yes, yes. মারা যাওয়ার 60 বছরের পরে Yes, আর yes. কপিরাইট থাকে না। Yes, yes. যার ফলে হয়েছে কি, একটা রিসেন্ট ঘটনা বলছি যে রবীন্দ্রনাথ মারা গেছিলেন 1941-এ, এইবারে 60 হয়েছে 2001 সালে। 2001 সালের পরে আর বিশ্বভারতীর কোনো কপিরাইট নেই। আগে বিশ্বভারতী ছাড়া কেউ রবীন্দ্রনাথের কোনো জিনিস ছাপাতে পারতেন না। তো 2001-এর পরে কি হয়েছে, যেহেতু কপিরাইটটা উঠে গেল রবীন্দ্রনাথের বইয়ের পরে, এখন যে কেউ রবীন্দ্র রচনাবলী বানাচ্ছেন এবং সেইগুলো ভুলে ভরা, তার কোনো মানে রবীন্দ্রনাথের যে একটা মানে ঘরানা বলি আমরা, সেই যে জিনিস ছিল বিশ্বভারতীর যতদিন আন্ডারে ছিল, এখন কিন্তু সেটা পুরো উঠে গিয়ে যে যেমন পাচ্ছেন তেমন ছাপাচ্ছেন, তার কোনো অথরিটি নেই সেগুলো ঠিকঠাক আছে কিনা, বানানে ভুল আছে, প্রচুর মানে নানা রকম সমস্যা রয়েছে। এই একটা ঘটনা ঘটেছে, এটা 60 বছরের মাথায় উঠে গিয়ে খারাপই হয়েছে আমি বলবো। যারা পাবলিশার তাদের কাছে মনে হচ্ছে ভালো হয়েছে, কিন্তু আমাদের যারা ইউজার তাদের কাছে এটা খারাপই হয়েছে। না 60 বছর পরে উঠে যাওয়ার পরে কি ওটা আবার অ্যাপ্লাই না, আর হবে না, আর হবে না, ও আচ্ছা আর আচ্ছা। হবে না। 60 বছরের পরে আর ওইটার কোনো কপিরাইট করা যায় না, মানে 60 মানে বছর ওটা পর্যন্তই ফ্রি কপিরাইট হয়ে গেল, আর কখনোই হ্যাঁ, হ্যাঁ। কপিরাইট করা যাবে না। আর আচ্ছা করা যাবে না, ওই চিরদিনের জন্য উঠে গেল। তো সেটা মানে অন্তত রবীন্দ্রনাথের বলির ক্ষেত্রে খুব খারাপ হয়েছে বলে আমার এটা মনে হয়। আচ্ছা, পেটেন্টের ব্যাপারে যেটা বলছিলাম, যে ফার্মাসিউটিক্যালে পেটেন্টের ব্যাপারে খুবই ডিবেট হয়েছিল দুটো কারণে। একটা কারণে সেটা হচ্ছে যে আমাদের 1970 অ্যাক্টে ছিল প্রসেস পেটেন্ট, মানে একই ওষুধ আমি বিদেশ থেকে আনলাম কিংবা যে কেউ দেশে যদি আবিষ্কার করতো, পেটেন্ট আছে, বিদেশে পেটেন্ট আছে কিংবা দেশেও পেটেন্ট আছে। যে আমি করলাম কি, আমি ওর প্রসেসটা পাল্টে দিলাম, যে প্রসেসে মেডিসিনটা ম্যানুফ্যাকচার করতো প্রসেসটা পাল্টে দিলাম, তাহলে আমিও পেটেন্ট পাবো। এটা ছিল প্রসেস পেটেন্ট, আমাদের ইন্ডিয়ান পেটেন্ট অ্যাক্টের এটাই ছিল 1970 ফিচার। কিন্তু এই ট্রিপসের পরে 1994-এ যে ট্রিপস এগ্রিমেন্ট হলো, তারপরে এইটাকে বলা হলো যে না, আর প্রসেস পেটেন্ট অ্যালাউ করা হবে না, প্রোডাক্ট পেটেন্ট হবে। অর্থাৎ একটা প্রোডাক্ট যেমনভাবেই তৈরি হোক না কেন, ওইটা তুমি কপি করতে পারবে না। এর ফলে যেটা ইন্ডিয়ানদের কি হলো, প্রসেস পেটেন্টে হতো কি, ওষুধগুলো খুব সস্তা হতো। আমি নতুন জিনিস আবিষ্কার করলাম না, কিন্তু প্রসেসটা নতুন করলাম, করে ওষুধটা তৈরি করতে শুরু করে দিলাম, কম্পিটিশন হতো, ওষুধের দাম অনেক সস্তা হতো। প্রোডাক্ট পেটেন্ট হওয়ার ফলে হচ্ছে কি, ওষুধের দাম প্রচুর বেড়ে গেছে। এখন ওষুধের দাম যখন বাড়ে তখন আমরা খেয়াল রাখি না, কারণ আমার হয়তো কোন ওষুধটা কখন হবে কে জানে, আর কি খেয়াল রাখে যে 5 বছর আগে আমার যে ওষুধটা হয়েছিল আজকে যদি তাও হয়, আমি হয়তো খেয়ালই রাখি না। মাঝে মাঝে কখনো কখনো বুঝতে পারি যে হ্যাঁ প্রচুর দাম বেড়ে গেছে ওষুধের। এই প্রসেস পেটেন্ট উঠে যাওয়ার ফলে, প্রোডাক্ট পেটেন্ট আসার ফলে এবং বাধ্যতামূলক প্রোডাক্ট পেটেন্ট, এখন নিজে আবিষ্কার করো নতুন জিনিস, তবে গিয়ে প্রসেস চেঞ্জ করে কিছু করা যাবে না। নতুন প্রোডাক্ট আবিষ্কার করে R&D-তে ইনভেস্ট করো, তবে গিয়ে তুমি পেটেন্ট পাবে। এই একটা ইন্ডিয়ান পেটেন্ট একটা চেঞ্জ হয়েছে, এবং এটা নিয়ে প্রচুর একটা সময় আলোচনাও হয়েছিল, সমালোচনাও হয়েছিল, কিন্তু এটা রয়েছে। এই পেটেন্টের ব্যাপারে বললাম। আর জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন যেটা বললেন ডক্টর পাল, সেই ব্যাপারেই বলছি। সেটা হচ্ছে যে আমাদের অনেকগুলো ইতিমধ্যে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনে রেজিস্ট্রেশন হয়ে গেছে। আমি কয়েকটা জাস্ট উদাহরণ বলবো। যেমন দার্জিলিং টি, ডক্টর পাল বলেছেন, মানে এখন এই যে দার্জিলিং টি কারা ব্র্যান্ড নেম দিতে পারবে, অর্থাৎ প্যাকেটের গায়ে দার্জিলিং টি কে দিতে পারবে, সেটা হচ্ছে একদম ঠিক করা আছে যে কতটা মানে কোন গার্ডেনগুলো, কোন এরিয়ার গার্ডেনগুলো, নর্থ বেঙ্গলের মধ্যে কোন গার্ডেনগুলো এই দার্জিলিং টি বলতে পারবে সেটা আছে। এবারে আমি যদি কল্যাণীতে একটা চা বাগান তৈরি করি এবং এখানে আমি প্যাকেটের গায়ে লিখলাম যে দার্জিলিং টি,
আমি কিন্তু লিখতে পারবো না, আইনে আটকে যাব। কারণ দার্জিলিং টি রেজিস্ট্রেশন করা আছে এবং এরিয়া ঠিক করা আছে যে কারা কারা এটাকে ব্যবহার করতে পারবে, মানে কারা কারা মানে কোন এরিয়া, কতটা, কোন গার্ডেনগুলো করতে পারবে। অর্থাৎ আমি যদি মালদাতেও একটা গার্ডেন হয়, টি গার্ডেন, ওরা কিন্তু দার্জিলিং টি বলতে পারবে না। বাংলা রসগোল্লা, এটা বললেন ডক্টর পাল, ফজলি ম্যাঙ্গো অফ মালদা, এটা রেজিস্টার করা আছে। শান্তিপুরি শাড়ি রেজিস্টার করা আছে। বালুচরি শাড়ি রেজিস্টার করা আছে। বর্ধমান সীতাভোগ, বর্ধমান মিহিদানা রেজিস্টার করা আছে। তুলাইপঞ্জি রাইস রেজিস্টার করা আছে। গোবিন্দভোগ রাইস এটাও রেজিস্টার করা আছে। এইগুলো কতগুলো আমি বললাম, ওয়েস্ট বেঙ্গলের পরিপ্রেক্ষিতে এরকম সারা ভারতে প্রচুর রেজিস্ট্রেশন আছে, যেগুলো ওই যেগুলো এখন এটা মানে যেটা আমরা খুব কমন যে জানি সেটা হচ্ছে যে ওই কি বলে যে জয়নগরের মোয়া। আমি জয়নগরের মোয়া পাইনি, কিন্তু জয়নগরের মোয়াও তো রেজিস্ট্রেশনের যোগ্য বলে আমার মনে হয়, কিন্তু কোনো কারণ, টেকনিক্যাল কারণ থাকতে পারে, হয়তো করেনি, হয়তো ওরা উদ্যোগ নেয়নি, কিংবা কোনো টেকনিক্যাল কারণে আটকে গেছে। এই ধরনের জিনিসগুলো এই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনের আন্ডারে আসবে। এবং যখনই আমরা এই নামগুলো ব্যবহার করব তখন মানে যেমন ধরো যদি কেউ কল্যাণীতে কেউ শাড়ি করে সে শান্তিপুরি শাড়ি যদি বলে তাহলে পারবে না, কিন্তু কারণ শান্তিপুরি নিশ্চয়ই যখনই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনে অ্যাক্টের আন্ডারে হচ্ছে সেখানে জিওগ্রাফিক্যাল এরিয়াটা একদম বলা থাকে যে কোন জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে এটা বলতে পারবে, এই নামটা দিতে পারবে। সুতরাং যখন এই নামগুলোকে আমরা যদি কেউ ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের সাবধান হতে হবে, কারণ যদি আমি কমার্শিয়ালি সেটা বিক্রি করতে যাই তাহলে আমার নামে কেসও হয়ে যেতে পারে। এইটুকুই আমি জাস্ট সাপ্লিমেন্ট করলাম। এবার আমার মনে হয় যে যদি যারা মানে শুনছো তাদের মধ্যে কারো যদি কিছু প্রশ্ন থাকে তাহলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি স্টুডেন্টরা যদি প্রশ্ন থাকে, প্রশ্ন সবাইকেই বলছি, প্রশ্ন থাকলে আপনি প্রশ্ন ডাইরেক্টলি স্পিকারের কাছে জানতে পারেন। কারো কোনো প্রশ্ন নেই? শুভ সন্ধ্যা স্যার, আমি সুনীত মিত্র বলছি, রানাঘাট কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক। স্যার দুজনকেই বলছি, আপনাদের জিনিসটা খুব সত্যি সুন্দর এবং অনেকগুলো দিক জানলাম নতুন করে। আমাদের উদ্ভিদবিদ্যা বিভাগের বা নতুন যে সেমিস্টার সিলেবাস চালু হয়েছে তাতে এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট এসছে। আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের সিলেবাসের মধ্যে একটা পয়েন্ট আছে, সেটা বাংলা করলে দাঁড়ায় জনজাতি মেধা সত্ত্ব, অর্থাৎ ইন্টেলেকচুয়াল ট্র্যাডিশনাল নলেজ। এই ব্যাপারে যদি আপনি একটু আলোকপাত করেন তাহলে ভালো হয় স্যার। আমি একটু বলে তারপরে ডক্টর পালকে রেফার করবো। সেটা হচ্ছে যে এই ধরনের কোনো আইন আছে বলে তো জানা নেই, কনসেপ্টটা ঠিক আছে। যেমন আমি বললাম কিছুক্ষণ আগে যে ওই এটা ট্রেড সিক্রেট নিয়ে কনসেপ্টটা ঠিক আছে। আমি যখন কোনো খাবারের দোকান পার্টিকুলারলি আলাদা করে তার বিক্রি বেশি হয়, তার কোয়ালিটি ভালো হয়, তার মানে তার ট্রেড সিক্রেট আছে। এটা অন্যান্য ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। তো সে অ্যাজ এ কনসেপ্ট ট্রেড সিক্রেট ইজ ওকে, হ্যাঁ, কিন্তু এখনো পর্যন্ত কোনো আইন তৈরি হয়নি। এটা আমাদের কোর্ট মান্যতা দিয়েছে। ঠিক সেরকম জনজাতিদের যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিশ্চয়ই সেটা আছে, সেটাকে অস্বীকার করার উপায় নেই। অনেক কিছু জিনিসই জনজাতির মধ্যে আমরা দেখি যেটা ইউনিক, আমরা সেইগুলোকে তাদের লাইফস্টাইলে অনেক কিছু জিনিসই ইউনিক হতে পারে যেগুলো ওদের ক্ষেত্রেই পাওয়া যায়। সুতরাং সেগুলো ইন্টেলেকচুয়াল প্রপার্টির একটা পার্ট হতে পারে। কিন্তু এবার ডক্টর পাল আমি বলবো যে এই ব্যাপারে যদি আইন ফাইন কিছু আছে কিনা আমার জানা নেই। আমার অন্তত আমার যতদূর মনে হচ্ছে আপনি উদ্ভিদবিদ্যা বিভাগের, সেটা তাদের সঙ্গে আমি খুবই ওতপ্রোতভাবে জড়িত। উদ্ভিদবিদ্যার ব্যাপারে আমি খুবই মানে সায়েন্টিফিক লোকেদের সঙ্গে আমি খুবই পরিচিত। এইটা হচ্ছে স্যার
প্রোটেকশন অফ প্ল্যান্ট ভ্যারাইটি অ্যান্ড ফার্মার্স রাইট। না না, ফার্মার্স রাইটটা আলাদা না স্যার, এটা আমি আপনাকে একটু এই একটা এই পুরো একটা দুটো জিনিসকে কভার করে করেছে। প্রথমত হচ্ছে এই প্ল্যান্ট, এটা কিন্তু একটা কিন্তু যে 2001 সালে যে আইনটা হয়েছে সেটা কিন্তু দুটো জিনিসকে কভার করেই করে, কখনো এই শুধু প্রোটেকশন অফ প্ল্যান্ট ভ্যারাইটি করে একটা করেনি। এই একটার পুরো না ডক্টর পাল, এটার মধ্যে কিন্তু উনি যেটা বলছেন যে জনজাতি মেধাসত্ব এটা কিন্তু কভার করে না। বলছি এক্সাম্পল দিচ্ছি একটা, আমাদের যে 550টা ট্রাইবাল গোষ্ঠী আছে ভারতবর্ষে, তারা থেকেই মানে অ্যালকোহলিক ড্রিঙ্কের প্রতি আকৃষ্ট, এবং জানেন যে উপজাতিদের সকাল থেকে সন্ধে অবধি নেশা করতে দিলে তারা নেশা করে। এখন প্রত্যেকটা উপজাতির নির্দিষ্ট কিছু ড্রিঙ্ক আছে, যেমন ধরুন টোটো উপজাতি তারা ইউ খায়, আবার মালদাতে যে ওরা আছে তারা এক রকমের হাড়িয়া তৈরি করে, যদিও সেটাকে হাড়িয়া বলে কিন্তু সেটা পদ্ধতিটাও সম্পূর্ণ রকম আলাদা, দুটোই কিন্তু অ্যালকোহলিক ড্রিঙ্ক। তাহলে দুটো তৈরি করার পদ্ধতি কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। জনজাতি মেধাসত্ব কিন্তু এই প্রোটেকশন অ্যাক্টের উপর জিনিসটা নিয়ে আসতে চাই। আমি বলছি কি ডক্টর মিত্র, যে জনজাতি মেধাসত্ব কনসেপ্ট হিসাবে ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত এর আইন তৈরি আমাদের দেশে হয়নি। তাহলে ছেলেদেরকে আমরা কি উত্তর দেবো? প্রফেসর গান্ধী যেটা বললেন অ্যাবসলিউটলি কারেক্ট। না বলছি যে সবকিছু আইন হতে হবে, অনেক কিছুরই তো আইন এখনো তৈরি হয়নি, কিন্তু জিনিসটার কনসেপ্ট হিসাবে তো ঠিক। যেমন আমি বলছি যে এই যে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, এটা অরিজিনালি বিদেশে ছিল রিগার্ডিং ওয়াইন, ওয়াইনই অরিজিনাল ছিল, কিন্তু অন্য জায়গায় ছিল না। কিন্তু ইন্ডিয়াতে যখন এটা আইনটা তৈরি হলো তখন বিভিন্ন প্রোডাক্টে এই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনের অধিকারটা দেওয়া হলো, কিন্তু বিদেশে অরিজিনালি যেটা ছিল সেটা ওয়াইন রিলেটেডই ছিল। কিন্তু স্যার মানে আপনি কিছু মনে করে আমি একটা কথা বলছি স্যার, মানে এই ডক্টর পাল যে বায়োডাইভার্সিটি অ্যাক্টের কথা বললেন, বায়োডাইভার্সিটি কনভেনশন, রিও ডি জেনেরো কনভেনশন যখন হলো 1920-তে, তারপরে এই রিও কনভেনশনের মধ্যে এই ইন্টেলেকচুয়াল মানে ট্র্যাডিশনাল নলেজ অ্যাক্টটাকে ধরে বায়োডাইভার্সিটি অ্যাডভাইজারি বোর্ড যেটা তৈরি হলো, বা আমাদের ইন্ডিয়াতে ন্যাশনাল বায়োডাইভার্সিটি বোর্ড, বা তারপরে 2002 সালে যে বায়োডাইভার্সিটি অ্যাক্ট হলো, সেখানে কিন্তু এই ইন্টেলেকচুয়াল ট্র্যাডিশনাল নলেজটার উপর বেস করেই বিএমসি বা ধরুন ওই বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি যে তৈরি হচ্ছে সেটা কিন্তু তৈরি করার রেকমেন্ডেশন করেছে। আমি স্যার এই একটা সম্বন্ধে জানতে চাইছি যার উপর ভিত্তি করে এই বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি গুলো হয়েছে। বায়োডাইভার্সিটি অ্যাক্ট ইজ ডিফারেন্ট, 2002 যেটা হয়েছে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বায়োডাইভার্সিটি বোর্ড ফলো করে চলছে, আমাদের ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি ফলো করে চলছে, সেই একটা আমি জানি সেটা আমার কাছে আছে, কিন্তু তার উপরে কোন বিষয়ের মানে ডিফার করছে যার উপর ভিত্তি করে বিএমসি গুলো তৈরি হচ্ছে। আপনি আমাদের কল্যাণীতেও দেখেছেন যে আপনাদের বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি হয়েছে, শান্তনু ঝা তার চেয়ারম্যান ছিলেন। মানে আমি যখন ডিপার্টমেন্টে যেতাম তখন ওইখানে কিছুদিন কাজও করেছি আমি বায়োডাইভার্সিটি প্রোটেকশন কল্যাণী শহরের। কল্যাণী শহরের জৈব বৈচিত্র্য ডকুমেন্টেশন হয়েছে। তা এই স্যার এই জায়গাটায় আমার প্রশ্নটা যে এই ইন্টেলেকচুয়াল আপনার যে ট্র্যাডিশনাল নলেজ, এই ইন্টেলেকচুয়াল ট্র্যাডিশনাল নলেজের মধ্যে কোন কোন জিনিসগুলো স্পেসিফিক্যালি আসছে? না এখন আমি কি বলছি যে যেহেতু এখন আইন হয়নি সেজন্য স্পেশালি তো বলা যাবে না কোন কোন বিষয়গুলো আসছে। আমার তো মনে হয় যে ওদের খাওয়া দাওয়া এত, যেটা বললেন যে মদ ফদ আছে সেটা আছে, প্লাস হচ্ছে যে ওদের ড্রেস, তাদের নাচ, নানা রকম জিনিস হতে পারে, ওদের যে উইপেন যেগুলো ইউজ করে অনেক কিছুই হতে পারে। এগুলো আমরা এমনি জেনারেল নলেজ থেকে বলছি, কিন্তু একটা যদি আইন তৈরি হতো তাহলে হয়তো স্পেশালি একদম পরিষ্কার করে বলা থাকতো কোন কোন বিষয়গুলো দিয়ে হবে আর কি। যেহেতু আইন হয়নি। হ্যালো স্যার, শোনা যাচ্ছে আমার কথা এবার? আমি একটু ইন্টারফেয়ার করছি। হ্যালো শোনা যাচ্ছে স্যার আমার কথা? হ্যাঁ ডক্টর মিত্র, আমি একটু ইন্টারফেয়ার করছি। হ্যাঁ বলুন। আচ্ছা, আপনি ওই বিভিন্ন ওয়াইন টাইপের কথা বলেছিলেন,
যে বিভিন্ন উপজাতি তারা ওয়াইন করে। আচ্ছা, এই ওয়াইনের কোনো রকম আপনার জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন হয়নি এখনো। আর যদি কেউ ওয়াইন খেয়ে যদি কোনো রকম সামাজিক অপরাধ করে, ইন্ডিয়ান পেনাল কোড, ইন্ডিয়ান যেটা লর্ড মেকলে করে গেছিল সেইটাই ফলো করছি আমরা এখন, যে ইন্ডিয়ান পেনাল কোড উইল বি অ্যাপ্লিকেবল। মদ্যপান করা এবং রাস্তায় সেটার মানে পাবলিক ডিসেন্সিকে ভঙ্গ করা, সেটা কিন্তু কোনো আইন, ভারতবর্ষের কোনো আইন সেটাকে সেটা অন্য বিষয়ে চলে যাচ্ছে। আরেকজন প্রশ্ন করছেন, লয়াররা কিছু মনে করবেন না, লয়াররা যখন কোনো প্রবলেম পায় তখন যদিও আমি লয়ার, কিন্তু কথা হলো যে যখন কোনো রকম ধরুন যে প্রশ্ন উঠেছে যে এটার কোনো জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন হয়েছে কিনা, দেয়ার ইজ নো জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। এটা ডক্টর পাল আরো অন্যরা প্রশ্ন করছেন, সেটা শুনে নিই আমরা। ঠিক আছে স্যার, ঠিক আছে। এটা কিন্তু ইন্ডিয়ান পেনাল কোড তখন চলে আসবে ফিল্ডে, তখন। আচ্ছা, কে বলছিলেন আর একটা প্রশ্ন করছিলেন, বলুন প্লিজ। হ্যাঁ বলুন, কে বলছিলেন? কে বলছিলেন? অভিষেক রায় না কে বলছিলেন? অভিষেক রায়, আনমিউট করুন, বলুন বলুন। আনমিউট করে আছেন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে এবার? হ্যাঁ হ্যাঁ এবার আমার মাইকে একটু ডিস্টার্ব হচ্ছিল, সেই কারণে আমি বলতে পারছিলাম না। তো বলুন। আমার যেটা প্রশ্ন ছিল সেটা হলো, আমাদের ভারতে যেসব সফটওয়্যার কোম্পানিগুলো তৈরি হচ্ছে, তো তাদের মধ্যে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, যেমন ধরেন আমি যদি সস্তা সুন্দর অ্যাপটার কথা ধরি, তো ওই অ্যাপের যে ফাংশনালিটিটা আছে, যা যা হয় সেম জিনিস নেটমেটস এ হচ্ছে, 1mg তে হচ্ছে, আর ফার্মেসি আছে, যা আছে, মানে ওদের কনসেপ্টটা তো একই, সবার কনসেপ্টটা একই। তাই এটা কি কোনো পেটেন্টের মধ্যে পড়ে না? মানে যে লোকটা প্রথম মানে কোম্পানিটা খুললো, যদি আমি সস্তা সুন্দরকে প্রথম ধরি, তাহলে সস্তা সুন্দর কি বাকিদের উপর কেস করতে পারে না? না, এটা তো কপিরাইট করে, এটা পেটেন্ট না, এটা পেটেন্ট না, কপিরাইট, পরিষ্কার কপিরাইট, এটা বলাই আছে। হ্যাঁ, যে কোনো কম্পিউটার সফটওয়্যার হচ্ছে কপিরাইট। আমি যদি রেজিস্ট্রেশন করি তাহলে কপিরাইটের রাইটটা আমি পাবো। আমি যদি রেজিস্ট্রেশনই না করি, একটা অ্যাপ ডেভেলপ করলাম, রেজিস্ট্রেশন করলাম না, তাহলে তো যে কেউ কপি করতেই পারে। মানে তার মানে স্যার, আমি যদি এখন একটা আইডিয়ার উপরে কাজ করি, ধরেন আমি একটা কোনো সফটওয়্যার কোম্পানি তৈরি করতে চাইছি, আমার একটা আইডিয়া আছে, তো ওটা আমাকে রেজিস্টার করতে হবে আগে। সফটওয়্যারটাকে রেজিস্ট্রেশন করতে হবে। আমি একটা ডেভেলপ করলাম, তা ন্যাচারালি আমাকে রেজিস্ট্রেশন করতে হবে। যদি রেজিস্ট্রেশন না করি তাহলে তো যে কেউ ব্যবহার করতে পারে। তাহলে প্রসেসটা কি হবে, কিভাবে রেজিস্ট্রেশন করব? আর এটা কি কপিরাইটের মধ্যে পড়বে না পেটেন্টের মধ্যে পড়বে রেজিস্ট্রেশন? পেটেন্ট নয়, কপিরাইট, পরিষ্কার কপিরাইট বলা আছে, এখানে কোনো কনফিউশন নেই। হ্যাঁ, এটা তাহলে দেখেন স্যার, যখন ওই সস্তা সুন্দর অ্যাপটা আর ফার্মেসি দুটোকে যদি আমরা কম্পেয়ার করি, তো এই দুটোর মধ্যে দুটো একই কাজ করছে দুটো। সস্তা সুন্দরটা আগে এসছে, ওটা রেজিস্টার যদি করা থাকে, ওটা রেজিস্টার তো করা আছে, কারণ সস্তা সুন্দর ফার্মেসি প্রত্যেকটা অ্যাপে রেজিস্টার্ড অ্যাপ। এটা আমরা সবাই একটা বড় লেভেলের ভালো লেভেলের অ্যাপ এগুলো, সেগুলো অবশ্যই রেজিস্টার করা থাকার কথা। তো তাও কিন্তু আমরা দেখি ফার্মেসি, নেটমেট অনেক অ্যাপ চলে আসছে। এদের কি আইডিয়াগুলো, যে আইডিয়াটা ছিল যে ফার্মেসি একখানা অনলাইন ফার্মেসি তৈরি করব, তো এই আইডিয়াটা তো সবাই কপি করছে। কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হচ্ছে, তাদের সোর্স কোড কি, এইসবগুলো নিশ্চয়ই মানে ডিটেল বলতে হয় যখন রেজিস্ট্রেশন করবে। মানে হচ্ছে আমাদের সোর্স কোডটা সেইটা হচ্ছে কপিরাইটের মধ্যে পড়বে। মানে আমার যে আইডিয়া, সেটা কোনো কপিরাইট নেই, আমার আইডিয়াটা আমি বার করে দিলাম মার্কেটে, সেটা কারো ভালো লাগলে সেটা করে নিতে পারবে। না, সে তো ঠিকই। আমি বলছি, আমি যদি অ্যাকাউন্ট, আমাদের হিসাবে বলি, আমাদের অ্যাকাউন্টস তৈরি করতে হয়, অ্যাকাউন্টিং তৈরি করতে হবে, এটা হচ্ছে উদ্দেশ্য। এবারে অনেক বাজারে অনেকগুলো সফটওয়্যার আছে, বিভিন্ন জন বিভিন্ন ভাবে তৈরি করেছে, প্রত্যেকেরই রেজিস্ট্রেশন আছে। তাদের নিশ্চয়ই মানে যে ল্যাঙ্গুয়েজের উপরে করছে, যে প্ল্যাটফর্মের উপরে করছে, সোর্স কোড ইত্যাদি ইত্যাদি সব আলাদা, তার বলে প্রত্যেকেই রেজিস্ট্রেশন পেয়েছে। আচ্ছা, তার মানে ব্যাপারটা হচ্ছে আমার আইডিয়াটার কোনো রেজিস্ট্রেশন হবে না, আমার অ্যাপটা রেজিস্ট্রেশন হবে, আমার অ্যাপটাকে কেউ কপি করতে পারবে না, কিন্তু আমার আইডিয়াটাকে সবাই কপি করতে পারবে। অ্যাপটা ডেভেলপ করার আইডিয়াটা কপিরাইট হবে, কিন্তু উদ্দেশ্য যেটা অবজেক্টিভটা কপিরাইট হবে না। মানে আমার যে উদ্দেশ্যে আমি করছি, হ্যাঁ, সেটাকে আর কেউ কিছু বলবেন? আর কিছু প্রশ্ন আছে কারো? আর প্রশ্ন আছে কারো কিছু?
ছাত্রদের মধ্যে তো কিছু বলো। কৃষ্ণনগরে সরপুরিয়া এখনো রেজিস্ট্রেশন হয়েছে কিনা জানা নেই। না, তাহলে নুপুর রেজিস্ট্রেশনের প্রসেসটা যদি বলতেন তাহলে সুবিধা হতো, মানে কিভাবে একদম, মানে আমার কাছে একটা যাই আছে না কেন সেটা না, register শোনো, করতে হবে। ব্যাপারটা হচ্ছে কি এটা যে আমি এই কিভাবে- প্রত্যেকটা অ্যাক্টের এগেনস্টে রুল হয়, মানে অ্যাক্টটাকে ইমপ্লিমেন্ট করার জন্য প্রত্যেক অ্যাক্টের রুল আছে, সেখানে বিশদ বিবরণ দেওয়া থাকে যে কি কি করতে হবে, কাদের কাছে করতে হবে, কোনো ফর্ম আছে কিনা, টাকা কত লাগবে, পদ্ধতিটা কি। ডক্টর পাল কিছুটা বলেছেন যে এই বেশিরভাগ জিনিসগুলোকে রেজিস্ট্রেশন করার আগে পাবলিশ করতে হয়, পাবলিক করতে হয়, অ্যাডভার্টাইজমেন্ট করতে হয়, যাতে করে কোনো মানুষের আপত্তি থাকলে সেটা মানে জানাবে, আপত্তি জানাবে, এই ধরনের প্রসেস আছে কতগুলো। এই মুহূর্তে তোমাকে তো সব বলতে হবে না, এই রুলে সব বলা আছে। Sir, one question coming in chat box. Deep Ghosh. কি বলছে? Invent something new, innovative, how can I patent it? আরে এটা বলে হ্যাঁ, ডক্টর পাল বলবেন নাকি? স্যার একটু বলতে হবে চ্যাট বক্সে কি আছে স্যার, একটু বললে ভালো হয়। ওরা বলেছে যে আমি যদি ছাত্র হিসাবে একটা কিছু মানে আবিষ্কার করি, পেটেন্ট কি করে করব। আচ্ছা, বেশ। ছাত্র হিসেবে যদি পেটেন্ট করার রাইট প্রত্যেকের আছে, এটা নয়, এটার কোনো কোয়ালিফিকেশন নেই, পেটেন্ট করার রাইট সবার আছে। এবং পেটেন্ট করার জন্য, রেজিস্ট্রেশন করার জন্য যথারীতি এই যে আমাদের যে রেজিস্টারিং অথরিটি, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা আছে, সল্টলেকে যে বুদ্ধিসত্ত্ব ভবন, ওই সেক্টর 5 থেকে একটু এগিয়ে গিয়ে সেখানে একটু যোগাযোগ করতে হবে, ওরা খুব হেল্প করে। আমারও নিজের কটা পেটেন্ট নিয়েছিলাম, জানাশোনো চাকরি করার সময় আমার কয়েকটা পেটেন্ট নিয়েছিলাম, যে অন্ধদের ব্রেল, যাতে করে অন্ধরা কম্পিউটার চালাতে পারে, তাদের ব্রেল স্কিপ করা, এগুলো আমরা করেছিলাম। এটার জন্য প্রথমে একটা অ্যাপ্লিকেশন করতে হবে, একটা ফিস দিয়ে পুরো ডিটেলস দিতে হবে। এটা এরপরে ওরা বিভিন্ন জায়গায় সার্কুলেট করবে, তাদের জার্নালে সার্কুলেট করবে, সবাই দেখবে, তারপরে যদি তার কোনো অবজেকশন থাকে সেগুলো সব কনসিডার করবে। আবার তারপরে যদি দেখা যায় যে কোনো যে অবজেকশনগুলো খুব একটা ভ্যালিড নয়, এইবারে সেগুলো তারপরে অ্যাকসেপ্ট করে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়ে তারপর সেটা আবার কিন্তু জার্নালে পাবলিশ করবে, যাতে করে সবাই জানতে পারে যে এই পেটেন্ট রেজিস্ট্রেশন হয়েছে, আর তাদের রেজিস্টারে রেখে দেবে আর রিনিউয়াল করে যেতে হবে। আর কারো কিছু প্রশ্ন আছে? ভেরি ইন্টারেস্টিং অ্যাক্ট কিন্তু। হ্যাঁ, নুপুর তাহলে ওয়াইন্ড আপ করো। হ্যাঁ স্যার, মনে হয় আর কারো কিছু নেই। তো মে আই রিকোয়েস্ট ডক্টর মুখোপাধ্যায় to for vote of thanks. Hello. Hello, sir. Hello. Hello, Runo Dada. আমরা আজকের ওয়েবিনারের শেষ পর্বে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ আমাদের স্যার একটা কোশ্চেন ছিল স্যার। কোশ্চেনটা তাহলে হয়ে যাক। ডক্টর হ্যাঁ, প্রফেসর গান্ধী আছেন এখনো, ঠিক আছে। কোশ্চেনটা তাহলে রিপিট করো, কোশ্চেনটা কি ছিল বলেই দাও। স্যার বলছি, আমি যে বললো কলকাতা সল্টলেকে, ওখানে যদি কোনো পেটেন্ট করাই তাহলে কি সেটা মানে পুরো অল ইন্ডিয়াতে ছড়িয়ে যাবে? সারা বিশ্বে ছড়াবে, সারা বিশ্বে ছড়াবে। ওদের যা আচ্ছা। পাবলিকেশন আছে সেটা সব অ্যাক্সেস করতে হবে, যত জায়গায় আছে সব ওখানে পাবলিশ করবে ওরা, যে ওটা কোনো জায়গায় নকল করেছে কিনা। সমস্ত জায়গায় ওদের জার্নাল আছে, যে জার্নাল সারা বিশ্বে ছড়িয়ে দেবে। ওখানে গেলেই ওরা হেল্প করবে, ওরা ভেরি হেল্পফুল পারসন। প্যাটেন্ট বলো বা অন্য যাই ইন্টেলেকচুয়াল প্রপার্টি, ওটার নামই হচ্ছে বোধিসত্ত্ব ভবন।
তার মানে স্যার আমি যদি মানে কলকাতার এখানে করি তাহলে সারা সারা ওয়ার্ল্ডে সেটা ছড়িয়ে যাবে, তাই তো? ছড়িয়ে যাবে, ওরা সব জায়গায় সার্কুলেট করবে, কারণ কে জানে অন্য জায়গা থেকে কপি করে আনছে কিনা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর নেই তো কোনো প্রশ্ন? স্যার দীপঘোষ একটা আবার একটা কোশ্চেন করেছে, is passing of in trademark is same as franchise it in corporate world? নো 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 ফ্র্যাঞ্চাইজি টাকা দিয়ে লাইসেন্স নিতে হয়। ধরো এই আমারই যখন আমার আগের কোম্পানিতে ছিলাম বিভিন্ন জায়গায় ফ্র্যাঞ্চাইজি, এই যে অ্যাপোলো ডায়াগনস্টিক দেখো সব ফ্র্যাঞ্চাইজি নেওয়া, কারোর অ্যাপোলো এ নয়, শুধু গড়িয়াহাট আর অ্যাপোলো হসপিটাল ছাড়া সবই ফ্র্যাঞ্চাইজি নেওয়া, কারোর নিজের নয় কিন্তু। ঠিক আছে, ওই ফ্র্যাঞ্চাইজি নেয়, টাকা দেয় তার এগেনস্টে, ওদের মাঝে মাঝে চেক করে যায় কোয়ালিটি ঠিক রাখছে কিনা, ওদের শর্তাবলী মানছে। মানে স্যার ফ্র্যাঞ্চাইজি বলতে বলতে পারেন ধার হিসেবে নেওয়া, তাই তো? ধার না, রেন্টে নেওয়া। এটা হচ্ছে একটা লাইসেন্স নেওয়া, আমার গুডউইলটাকে কেউ ব্যবহার করছে, আমার গুডউইলটা তার মানে হচ্ছে একটা কোম্পানিকে আর একটা জায়গায় খোলা আর কি, অন্য কোনো ওনারের দ্বারা, অন্য কোনো তার নামটাকে ভাড়া নিচ্ছে, হ্যাঁ তার নামটা ভাড়া নিচ্ছে এবং তার সে রিস্ক নিচ্ছে, কারণ ও যদি কোনো গন্ডগোল করে তাহলে তার গুডউইলটা নষ্ট হবে। এটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি। কাজে এই যে আমরা দেখি না বিভিন্ন জায়গায় সুরক্ষার, আসলে এরা কিন্তু মেন সুরক্ষার কেউ না, কিন্তু এরা সব ফ্র্যাঞ্চাইজি নেওয়া। ঠিক আছে, একটা ফ্র্যাঞ্চাইজি এগ্রিমেন্ট করে একটা মাসে মাসে টাকা দিতে হয়। ঠিক আছে, এখানেই আজকে ওয়েবিনারের শেষ পর্বে আমরা চলে এসেছি। আমাদের আজকের ভোট অফ থ্যাঙ্কস ডক্টর অপর্ণা মুখোপাধ্যায় জানাবেন। অপর্ণা আছো? হ্যাঁ আছি। হ্যাঁ, তাহলে ডক্টর অপর্ণা মুখোপাধ্যায় আজকে ভোট অফ থ্যাঙ্কসটা কন্ডাক্ট করবে। Good afternoon, everyone. On behalf of the IQAC Ranaghat College, I extend a warm welcome to the people in the gathering. I would like to express my gratitude to all esteemed delegates of the webinar, Professor Sunil Gandhi and Dr. Dilip Pal, for their presence and erudite contribution to make the webinar successful. A special thanks to Dr. Arup Kumar Maiti, Principal Ranaghat College, for providing immense support to make the webinar a great success. I extend my gratitude to Dr. Arunoday Mukherjee and Dr. Nupur Mukherjee to organize a webinar amidst such pandemic condition. And I must thank to the organizing committee for their hard work, and the organizing team for their hard work. And I congratulate all the participants, our students and our teachers, for their participation, who are the lifeline of the program. Thank you everyone once again for making it a great success. Thank you. এখানেই আমাদের আজকের ওয়েবিনার শেষ হলো। সবাইকে শুভেচ্ছা জানাই, সবাইকে ধন্যবাদ। আজকে ওয়েবিনার এটাই, ধন্যবাদ এবং